বাতি জ্বালাও। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুক্রবারের বিশেষ আয়োজন মেন্টোস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। তোমাদের পেমেন্ট করা হয় না লোবান? লিসেন টু মি, তোমার পেমেন্ট করা হয় না? পেমেন্টটা কম থাকে তো এজন্য কম কম দিতে হয়। আমার পেমেন্ট অনুযায়ী আমি ডেলিভারি। আজ অব্দি এইটা পাইলাম না যে আমি শো ঘোষণা দেবো যে আসিফ এন্তাজ রবি। এখন তো হচ্ছে, তাই না? এখন মানে মঞ্জু কি বলি ভুলে গেছে, মঞ্জু ভাইয়ের ভয়েসে যে সব কারিগরি ব্যাপার স্যাপার করা আছে ওগুলো অফ করো, কারণ মানুষের ধারণা মঞ্জু ভাইয়ের ভয়েস খুব সুন্দর। এটা যে কারিগরি এখানে যন্ত্রপাতি লাগায় তার ভয়েসটা এত সুন্দর করা হয়েছে সেটা মানুষ বুঝতে পারে না। এটা একটা বৈষম্য। আমাদের ভয়েসে কোনো ইয়ে নাই। আবার চেষ্টা করো, আবার প্রথম থেকে শুরু হবে। প্রথম থেকে শুরু, কারণ আমাদের আবার শুরু থেকে একদম শুরু থেকে আরম্ভ। 1 2 3 বলবো না, কিচ্ছু বলতে হবে না। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপমহাদেশের বিখ্যাত আরজে আসিফ এন্তাজ রবি। এবার কি পেমেন্ট পাবো? এইবার পেমেন্ট ঠিক আছে পুরোপুরি একটু বাড়বে না বস? আরেকটু বাড়বে। Good, good. এবার বোনাস সহ হ্যাঁ। বস, এবার বোনাস। এবার বোনাস 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 ইন্টেনসিভ এবং সবকিছু পাওয়া হবে। এবং আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ব্যান্ডি, সাথে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে এতই মুগ্ধ ব্যান্ডি। যে ব্যান্ডির উপরে মনির, আমি আমার কানে শুনতেছি না, তুমি কি ওনার কথা শুনে ভয়েসই বন্ধ করে দিছো? ব্যান্ডি মানে হচ্ছে আমাদের মঞ্জু, ব্যান্ডি মানে হচ্ছে আমাদের লোবান, ব্যান্ডি মানে হচ্ছে আমাদের মনির। এবং এই শোতে জাস্ট একটা বাড়তি উপাদান আছে, তার নাম হচ্ছে রাজীব হাসান। এবং আমাদের এই শোতে সর্বশেষ মুহূর্তে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, যা সবার আগে আসার কথা। যার সবার আগে আসার কথা। এই যে কার কানে হেডফোনে সাউন্ড যাচ্ছে না, কার মুখের ভয়েস ঠিক মতো রেডিওতে অন এয়ার হচ্ছে না, সাউন্ড লেভেল কি হবে, বাম্পার কোথায় বসবে, সবকিছু যা ঠিক করার কথা। কিন্তু যেহেতু এটা মেন্টোস বাতি জ্বালাও শো, কাজেই আমাদের জাহিদ তিনি অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক 5 মিনিট পর স্টুডিওতে ঢুকেছেন। এই বিষয়ে আমি এবিসি রেডিওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। না আসলে ভাই, এটা বোধহয় শেষ হয়ে যাচ্ছে, তো এই জন্য কেয়ার নাই। একটা দিনের জন্য সব ওলট পালট হোক, চুলোয় যাগ্যে আপোষ অভাব, লাভ লোকসান ক্ষোভ। জাহিদ যখন স্টুডিওতে আসে অসাধারণ একটা পারফিউমের গন্ধ বের হয়। প্যারিসের হ্যাঁ। প্যারিসের পরে আমি অনেকদিন খুঁজছি যে নাকি perfume- রাশিয়ান? না বস, আমি বলি গাজে একটা সুন্দর গন্ধ বের হয়, তা আমি ভাবছি যে এই দামি পারফিউম সে কোথায় পায়। নিউ কেনা মার্কেটে। কিন্তু মানুষ না, সে হ্যাঁ? কেনার মানুষ না। দামি পারফিউমটা পাই কোথায়? পরে শুনলাম এই পারফিউম খুঁজতে খুঁজতে আমি যেটা পাইলাম, তা আমি বললাম দোকানদারকে যে ভাই এই পারফিউমটা আমি নিয়ে যাই বাসায়, হ্যাঁ, কিন্তু স্প্রে করবো কিভাবে বস? বোতলেরই আর কি, চিপি খুলতে হয়। চিপি খুলতে হয়, এটা স্প্রে করে না। তাহলে কি করে? এটা খায়। বস আমি খাইলাম পারফিউম খাইলেন। খাওয়ার পর সিরিয়াসলি শরীর এরকম গন্ধ বেরোয়, মুখ দিয়ে গন্ধ বেরোয়, শরীর দিয়ে বেরোয়। বললাম অন্য কিছু, হ্যাঁ, কিন্তু অন্য ওয়েতে। হ্যাঁ, ওটা পারফিউম না। না, ওটার নাম আমাদের perfume জাহিদ, ছিল। জাহিদকে চিনতে হবে। রাইট। নিমু তাকে রিফিউজ করছে তো কি হয়েছে? জাহিদ খুবই ভালো একটা ছেলে, নো ডাউট। সে ওই সব আজে বাজে রাজীব যেগুলি খায় ওগুলি সে খায় না, সে পারফিউম খায়। ওই পারফিউমের ধরনটা এরকম, এটা খাইলে মুখ দিয়ে নাক দিয়ে একটা গন্ধ বেরোবে। অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু জাহিদ সেই টাইপের ছেলেই না। আমরা তো আরো ভয়ঙ্কর কিছু ভাবছিলাম যে জাহিদ জাস্ট শোতে আসার আগে তাকে এমন কোন রমণী এত এত টাইট একটা হাগ দেয়, মানে হাগাহাগি করে রবিবার ভাষায়, যে ওই রমণীর গায়ের সুগন্ধ জাহিদ তার শরীরে বহন করে নিয়ে আসে। এটা চেয়ে ওটা ভালো। সারা জীবনে এইসব লাইনে ভেবে গেলেন আপনি, মানে মুশকিলটা রাজীব আপনার। আমরা এটা হয় কি বস, যারা সব সময় কোরমা পোলাও খাচ্ছে তারা কি আর কোরমা পোলাও নিয়ে ভাববে? আমরা যারা অভাবী,
নিষ্পেষিত বঞ্চিত লোক আমরাই ভাববো, আপনারা সবসময় ওর মধ্যেই আছেন। সেই রংপুর লাইন আবার। আচ্ছা, এই আমরার লাইনে কারা আর আপনারা লাইনে কারা? না, এইসব পুরানো প্রসঙ্গ শুনতে শুনতে আমাদের শ্রোতারা আমার ধারণা যথেষ্ট বোর্ড। এবং আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, ছোট্ট একটা ব্রেকিং নিউজ, যেটি হচ্ছে যে গত পরশু, জাহিদ বোধহয় সাক্ষী আছে এই ঘটনার, গত পরশু এবিসি রেডিও থেকে আমাকে ফোন দিছিল। এবিসি রেডিও থেকে ফোন দিছে, তো আমি ব্যস্ত ছিলাম, এই জন্য ফোনটা ধরতে পারিনি। তা একটু পরে আমি এবিসি রেডিওতে রিং ব্যাক করছি, তখন বললো যে আপনাদের এক ভক্ত আপনাদের জন্য অনেকগুলো চকলেট এবিসি রেডিওতে রেখে গেছে। আমি বললাম ঠিক আছে, শুক্রবার আমরা আসছি, তখন ওই চকলেটটা আমরা নেব। এবং আমি যে রাজীব সম্পর্কে বলি, অনেকে বলে যে এটা আপনি কেন বলেন। আজকে আমাদের সাথে ঐশী আসলো, সে জিজ্ঞেস করেছে যে আপনি সবসময় রাজীবকে কেন অ্যাটাক করে কথা বলেন। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন, কেন আমি রাজীবকে অ্যাটাক করে কথা কেন বলছি? কেন কেন কেন? উত্তরটা ওই মেয়ে দিচ্ছে। আমি বলছি ঠিক আছে, চকলেটটা রেখে দেন, আমরা তো শুক্রবার সপ্তাহে Private আসছি, আসছি। খাবো। সবাই মিলে বলে না, খেতে- রাজীব ভাই লোক পাঠাইছে চকলেট নিয়ে যাওয়ার জন্য। আরে বাবা। রবি ভাই সুবিধা কি? রবি ভাই সুবিধা হচ্ছে, রবি ভাই যখন কথা বলে 5% সত্যের সঙ্গে 95% মিথ্যা বানায়, এবং 95% সত্যটা থাকে ডিমের কুসুমের মতো ভিতরে, আর 5% মিথ্যাটা থাকে ইলাস্টিক মিথ্যা, তো ওই মিথ্যার ইলাস্টিসিটি থাকে, ওটা ডিমের খোলসের মতো বাইরে থাকে। সত্যটা হচ্ছে আমাদের এক ভক্ত আমাদেরকে চকলেট পাঠাইছে। এইটাও সত্য যে ওই চকলেট আমি বাসায় নিয়ে গেছি, কিন্তু এইটা কখনো সত্য না যে আমি চকলেটটা খেয়ে ফেলছি। বাসায় আমার মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে, যে চকলেট ভীষণ ভালোবাসে, এবং চকলেট দেখলে যে কারাকারি করে, তাকে আমি চকলেটটা না দিয়ে আমি বুঝাইছি যে মা, চকলেটটা তোমার চাচ্চুর, চকলেটটা তোমার চাচ্চুদের। কিন্তু আমার প্রশ্ন এখন হচ্ছে ঘটনা যে এই যে- এবিসির মতো, এবিসির এই যে, মতো আমি দেখাই, এই যে নিরাপদ চকলেট। একটা জায়গা হ্যাঁ, থাকতে, হ্যাঁ, এবিসির হ্যাঁ, মতো নিরাপদ একটা জায়গা থাকতে, হ্যাঁ, এই যে চকলেট কেন আমি বলি, আপনি বলি। বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ, আমি বলি। না, এটা রবি ভাই, রবি ভাই যেটা- কিন্তু বুঝছেন তো, বুঝছেন তো কেন বাসায় নিয়ে গেলাম, ওটা প্রশ্নের উত্তর দেই। হ্যাঁ, কেন মানে এবিসিতেই তো ছিল। হ্যাঁ, এখানে তো অবশ্যই, আমরা- অবশ্যই, এখান থেকে তো- হ্যাঁ, এখান থেকে নেওয়া যেত। আমাকে এবিসি থেকে ফোন করে বলছে যে আপনার নামে গিফট আসছে। বললাম, আমার নামে গিফট? আর কে পাঠাইছে গিফট? বললো এরকম একজন পাঠাইছে। আমি বললাম, ঠিক এরকম আছে। একজন, তার নামটা বলেন। আপনার হ্যাঁ, gift অবশ্যই packet তো বলবো, আমরা দেখি নাই, অবশ্যই তার বলবো, নামটা অবশ্যই, বলেন। অবশ্যই বলেন, অবশ্যই বলবো। একজন অবশ্যই। কেন বলেন। আজকে আমার পক্ষ থেকে এই শো পুরোপুরি তার উদ্দেশ্যে ডেডিকেটেড, তার নাম অবশ্যই বলবো। আমরা কি তালি দিব? না না, পরে 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 তালি দেওয়ার অনেক উপলক্ষ। যিনি এই চকলেট পাঠাইছেন তার একটু জানা দরকার আছে যে তার চকলেট সে বাসায় নিয়ে যেতে পারছে, কিন্তু তার নাম সে বলতে পারত। কেন বলতে পারবো? বলেন, কেন বলতে পারবো? বলেন, নামটা বলেন। ঘটনা হচ্ছে, আমাকে কিন্তু বলে নাই যে একই প্যাকেটে সবার জন্য গিফট আসছে। আমি জানতাম না, আমি মনে করছি আমার জন্য গিফট আসছে। আচ্ছা আচ্ছা। এবং আমি গিফট খোলার পর চিঠি খুলে তখন দেখলাম এই চিঠিটা আমাকে আর রবি ভাইকে, আমি বলবো না যে সে এসে মনে করছে নাম ভুলে গেছে, তার মতো না, যে ভক্তরা রাস্তায় একটা ফুল দেয় সে এটা বাহুল্য মনে করে ফেলে দেয়। আমি ছোট ছোট চিরকুটো সযত্নে জমায় রাখি। এই যে আজকে তার এক ভক্ত আসছে, এই যে কই ওই কোথায় গেল, আপনাকে নিয়ে যে এতগুলো গান লিখছে আপনাকে নিয়ে, কোথায় কোথায় সেই গানের কপি কোথায়? দেখেন, আছে আমি চিঠিটা নিয়ে আসছি, ঠিক আছে। এবং আমাদেরকে চকলেট পাঠাইছে হচ্ছে মিশু নাইম এবং আমরিন উর্মি। খুবই আমরিন আমরিনও হইতে পারে। আপনার আপনার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে যেটা হচ্ছে, জিনিসটা আমরণ ব্যাপার স্যাপার হয়ে গেছে। এটা আমরিনও হইতে পারে। আমি আসলে মেয়েদের নাম সম্পর্কে আমার ধারণা নাই। আমি হাতে গোনা কয়েকটা মেয়েকে চিনি, এবং হাতে কয়েকটা মেয়েদের নাম সম্পর্কে আমার ধারণা আছে। এবং সে একটা কবিতা লিখছে আমাদেরকে নিয়ে, এবং আমাকে আর রবি ভাইকে নিয়ে লিখছে। ইনফ্যাক্ট ছোট চিঠি একটু পড়ে শুনেই। হ্যাঁ, প্লিজ প্লিজ। হতে পারে। মেন্টস বাতি জ্বালাও, অসাধারণ এই অনুষ্ঠান এবং এর সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের জন্য আমাদের এই ছোট্ট উপহার। আর এই ছোট্ট কবিতাটি তোমাদের জন্য লিখেছে মিশু নাইম, বিশেষ করে রবি ও রাজীব ভাই, তোমাদের জন্য। পৃথিবীর সবকিছু ভুলতে পারি না শুধু তোমাদের। তোমরা আছো আমাদের সকল শ্রোতার হৃদয়ের গহীনে। খুবই অসাধারণ, মেলেনি। আমি খুবই খুবই কাঁচা হাতের লেখা, খুবই কাঁচা হাতের কবিতা, কিন্তু এর মধ্যে যে আবেগ, যে ভালোবাসা আছে, সেটা আমরা সবাই অনুভব করতে পারতেছি। এমনকি পাষাণ হৃদয়ের আসিফ মেন্দাস রবিও অনুভব করতে পারতেছে যে এর মধ্যে কি পরিমাণ ভালোবাসা লুকোনো আছে। এবং সবার নাম লেখা আছে, কিন্তু রবি, রাজীব, মঞ্জু, লোবান, মনির, জাহিদ, সকলের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা। জীবনে কোনোদিন চিঠি লেখি নাই, তাই রবি ভাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করো।
মানে সে তাহলে- লিখছে তাই রবি ভাই ভুল ভ্রান্তি, হ্যাঁ, এটা এখানে তাইলে- পয়েন্ট আছে। হ্যাঁ, এইটাই হচ্ছে পয়েন্ট। লোক সে পাঠাইছে আমাকে, খামের উপর আমার নাম লেখা ছিল প্যাকেটে, ঠিক আছে, আমাকে বলছে সে পুরো সে আমাকে চিঠিতে- না পেয়ে এইটা জাহিদ, মঞ্জু, লোবান, মনির এই চারজনকে আমি এই দায়িত্ব দিচ্ছি। আপনারা কালকে আমাদের টেলিফোন অপারেটরকে জিজ্ঞেস করেন, সে একদম পরিষ্কার বলছে, আপনাকে রবি ভাই না পাইয়া আমি তখন রাজীব ভাইকে ফোন দিয়েছিলাম, তিনি লোক পাঠাচ্ছেন, আমি কি দেবো? আমাকে অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। আমি কি এরকম যে আমি বলবো যে হ্যাঁ দিয়েন না? হ্যাঁ, অবশ্যই দেবেন, আমার কোনো সমস্যা নেই, ইটস ওকে। দেখি না ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গির। ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, যে মানে আমি তো ভাবছি, আচ্ছা এবিসিতে এই মেন্টস বাত্তি জ্বালাও শোতে যদি কেউ 1 কোটি টাকা দেয়, যে আসিফ এন্দাস রবিকে ভালোবেসে আমি 1 কোটি টাকা দিলাম, আই এম দি রবি, যে এই সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো, কারণ আমি হচ্ছি সেই বস। ভাই কে আছো দাও। দাও ভাই, দাও দাও। আমি কিন্তু এটা নিয়ে কোনোদিন বাসায় যেতাম না। কথা শেষ হয়েছে আপনার? না না, কথাটা শেষ হয়নি। জাহিদ, আমি কথা বলতে চাই। আপনারা দেখবেন যে কোন যদি গানের আসরে যান, হ্যাঁ, অনেক মেয়ে গান গায়, অনেক আমি ছেলে না গান গায়, সারাদিন তখন- একটা আর্থিক ভুলা যায়, আমি খাতা কলম নিয়ে আসছে পয়েন্ট করতে হবে। এই আমি এটা টক শো দেখে শিখছি, এবং টক শো কেন দেখলাম এটারও গল্প বলবো। আমি টক শো দেখে শিখছি, একজন যখন একের পর এক জ্বালামি বক্তব্য দেয়, অন্যজনকে নোট নিতে হয়। আপনি বলেন। নোট নিয়ে, নোট হ্যাঁ, নিয়ে। তার আগে নোট একটু- নিচ্ছে, এই তার কলম আগে- কই? তার আগে একটু একটু কলমে কালি আছে তো? তার আগে একটু ব্যাখ্যাটা দিয়ে নেই যে কেন আমি 1 কোটি টাকা সবাইকে ভাগ করে দেব। রাইট। এই কারণে ভাগ করে দেব যে আমি আসিফ এন্দাস রবি, আমি যদি রাস্তায় দাঁড়ায় কথা বলতাম কেউ কি শুনতো? নো। এই কথা বলার জন্য আমার এই মাইক্রোফোনটা দরকার, এই কথা বলার জন্য আমার এই ভাইটাকে দরকার, এই কথা বলার জন্য আমার মঞ্জুটাকে দরকার, লোবানটাকে দরকার, মনিরের পর্যন্ত দরকার, খুব জরুরি। ঠিক আছে? যে লোকটা রাত্রে আমাকে বাসায় নিয়ে যায় রাইট। তাকেও দরকার। Security এবং guard. এই শোর সমস্ত সাফল্যের ভাগিদার তারা। কিন্তু এই শোতে যদি খারাপ কিছু হয়, এই শোটা যদি না দেবে, সেটা দায়ভার অধিকাংশ সময় আমার, কারণ ম্যাক্সিমাম সময় আমি কথা বলি। রাইট। আমি একজন সাধারণ মানুষ, রাজি গ্রাস করা, পুঁজিবাদী, লোভ এবং সবকিছু নিজের পাতে টেনে নেয়া, বলে না ঝোল নিজের পাতে টেনে নেয়া, ওই অভ্যাস রাজীব আপনাদের হচ্ছে কি, আমার নেই। আপনারা হচ্ছে কি, আপনারা হচ্ছেন সেই সব বুদ্ধিজীবী, যেসব বুদ্ধিজীবী। এবং রাজীব আমি একটা কথা কথা বলার বলি, সময় একটা এখন কথা বলি। দাঁত কিরমির না, না, করে। দাঁত- লোক, দাঁত কিরমির। জি, এই যে রাজীব এইভাবে কথা বলে, আগে কথা বলতে হবে যে, হ্যাঁ, আর রাজীব এখন কথা বলে কি হচ্ছে? আপনারা হচ্ছেন সেই সব বুদ্ধিজীবী রাজীব। এবং এই দাঁত কিরমিরি ব্যাপারটা এসেছে, এই দাঁত কিরমিরি যুগের সূচনা হয়েছে হচ্ছে আপনার পুঁজিবাদী না, যেদিন সাজেদা এই শোতে আসছে। মানুষ বড় ডালে সবসময় বড় গাছে নৌকা বাঁধতে চায়। আমরা এই শো রিনিউ করবো, জানুয়ারি থেকে নতুন ফরম্যাটের শো শুরু হবে, নতুন করে প্ল্যান করতেছি। এই প্ল্যানের মধ্যে কি ছিল যে সপ্তাহে কেন একদিন শুধু মঞ্জু, লোবান, মনির আমাদের সঙ্গে থাকে। আমরা ওই সপ্তাহে 2টা শোতেই চাই। এই প্রপোজাল জমা দিছি, কিন্তু আমার তো ক্ষমতা খুবই সামান্য। একটা মেইল করছি জাহিদকে, যাই সেই মেলটা পাঠাইছে আরেকজনকে, সেই মেল পাঠানোছে আরেকজনকে, সেই মেল পাঠানোছে আরেকজনকে, সে আবার পাঠাইছে আরেকজনকে, কারণ একদম টপ লেভেল পর্যন্ত যাইতে হবে। কিন্তু রাজীবের ওঠা বসা তো সেই টপ লেভেলে। সে স্ট্রেট বলে দিচ্ছে যে না, এখন থেকে শো আমি করব, সাজা করবে, আর যদি রবি ভাই করতে চায় থাকবে সে করবে। আমি বললাম, কি বললেন এটা রাজীব? রাখেন, মঞ্জু বহুত হয়েছে, দেন এগুলো দিয়ে নতুন কিছু নিয়ে আসি। এবং একটা কথা আছে, এই যে গল্প ধর্মের গত সপ্তাহে- কল বাতাসে নড়ে, নড়ে না, লড়ে। নড়ে, লড়ে, অনেকে বলে লড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। এবং সেই সাজেদা আজকে রাজীবের জীবনের একমাত্র আতঙ্ক। রাজীব ক্যান্সারকেও এতটা ভয় পায় না যত সাজেদাকে ভয় পায়। রাজীব ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, না সাজেদা। সাজিদা পার্ট আপনার গত সপ্তাহে শেষ করে ফেলেছি। না, ঠিক আছে, সেটা শেষ করে ফেলছি। এবার তারপর আপনার মনের খায় শেষ হয় না, আপনি আবারও গত সপ্তাহে সাজিদাকে নিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, এটা পার্সোনালি কাউকে নিয়ে বলা এরপর থেকে হ্যাঁ, রাজীব আমরা যাইতে রাজীব কথা বলার সময় হ্যাঁ, হ্যাঁ, আমি আমার দাঁতই তো আমার সম্বল, দাঁতের গোডাউন নিয়ে বসছি। দুইটা কথা বলি, দুইটা কথা বলি। সে বললো যে সে চকলেট সম্পর্কে দুটি কথা। চকলেট নিয়ে যেতে বলছে, পয়েন্টেড দুটি ঠিক কথা। আছে। লেখা সে আছে চকলেট, কিন্তু। সে বলছে ঠিক আছে রাজীবই চকলেট নিয়ে যাক। কেন বলছে, কারণ কি জানেন? পুরা প্লট সে সাজাইছে, এবং আজকের শুরুটা, ইন্ট্রোটা তার তখনই ঠিক করা যে আমি নেক্সট শোর শুরুতে রাজীবকে এইভাবে পচাবো যে রাজীব সব চকলেট খেয়ে ফেলবে। এই জন্য রাজীব আচ্ছা, সে বললো যে আজকে এই শোতে যদি 1 কোটি টাকা কেউ দেয়, সে সবাইকে সমান করে ভাগ করে দিবে। এবং এইটাও দাবি করলো এই শোয়ের সকল সাফল্য বাকি সবার, ব্যর্থতা তার। আমি তার কথা ধার করে নিয়ে বলি,
এই শোর প্রত্যেকটা সাফল্য আপনাদের সবার, আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নেই একদম মানে সত্যি কথা বলার জন্য ডান্স সাইডে এটা কিন্তু পেমেন্টের অংশ না, আমার কোনো কন্ট্রিবিউশন নেই, একদম অনেস্ট অপিনিয়ন, মানে এটা এমন না ভদ্রতা করে বলতে। ঠিক আছে? ইদানিং সত্যি কথা বলতেছে। এই শোতে আমাদের কবির ভাইয়ের যে পরিমাণ কন্ট্রিবিউশন আছে ওটাও আমার নাই। ট্রু। কেউ 1 কোটি টাকা দিলে 1 টাকাও আমি নিব না, আপনারা প্রত্যেকে ভাগ করে নেবেন এবং আপনারা ডিজার্ভ করেন। আপনারা প্রত্যেকে টাকা নিবেন, আমি নিব না, এবং আমি এতে আপত্তিও করব না, কারণ আপনারা ডিজার্ভ করেন। রাজীব, এবং আপনি আমার যদি টেনশন না নিয়ে বসেন। আমার যদি টেনশন নিয়েন না রাজীব, এই যে বাস্তবতা হচ্ছে আজ পর্যন্ত বাংলাদেশের কোন শোষী না কেউ 1 কোটি টাকা বসেন না। এজন্যই যদি ইন এনি কেস দেয় কেউ, ঠিক আছে, আপনি আপনার কি বলে অংশ পেয়ে যাবেন। আপনি টেনশন নিন না, বসেন না, টেনশন এই আমার বয়সে। আমার কথা শেষ হয় নাই, শুধু 1 কোটি টাকা না এইখানে। আচ্ছা, আমরা কি এই মত হইতে পারি যে ঠিক আছে, ও রাজীবের মূল ঝামেলা কোথায় জানেন, যে শোয়ের আর যে আমি আর রবি ভাই যদি 1 কোটি টাকা রবি ভাই ভাগাভাগি করতেই চায়, তাহলে আমার 50 দেবে, রবিরও 50 দেবে। আর দরকার কি? কেন মনির, কেন আমি তো আরজিই জাহিদ না, কেন? আমি তো আরজিই না, আশ্চর্য কথা। আমরা এই ব্যাপারে একমত যে কেউ যদি 1 কোটি টাকা দেয়, তাহলে আমরা এখান থেকে 90 লাখ টাকা রাজীবকেই দিই। ঠিক আছে? আমরা 10 লাখ টাকা রাখবো। কেন রাখবো? আমরা দুস্থ শিশুদের কল্যাণার্থে সেটা পাই করব। ঠিক আছে? আর 90 কোটি টাকা, 90 লাখ টাকা আপনার। এখন ওই টাকার মধ্যে থেকে সামান্য টাকা একটু খরচ করে যদি আমাদের রাতের খাবারটার ব্যবস্থা করতেন, একদম পুরো বলে ট্রাস্ট মি, আই কাগজ নিয়ে আসো, আমি লিখে দেই। 95 লাখ 95 সবাই রাজি। মনির হাত তোলো। মনির রাজি, মনির রাজি, সবাই রাজি। 95 লাখ আপনার, ওইখান সামান্য থেকে একটু আমাদের মানে আপনার 1 লাখ 1 লাখ, ফুল 1 লাখ হয়ে যাবে আপাতত। ভাই। চেক নিয়ে এসো, চেক বই লিখে দে। এবং ওই 1 কোটি টাকায় আমিও কিছু কন্ট্রিবিউট করতে চাই। কেন কন্ট্রিবিউট করতে চাই? কারণ এইখানে সপ্তাহে 2টা দিন আমি যে পরিমাণ আনন্দ পাই, তার মধ্যে মাঝে মাঝে একটা দিন বিভীষিকা হিসেবে আসতেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সেই বিভীষিকা, সেই 2 দিন আগের দুঃসহ স্মৃতি মঞ্জু ভাই তার অসাধারণ গান দিয়ে ভুলিয়ে দেয়, লোমান ভাই তার অসাধারণ বাজনা দিয়ে ভুলিয়ে দেয়, এবং আমার যারা সহযাত্রী আমার এই পাশে আছেন জাহিদ এবং মনির, তারা সহযোগিতা দিয়ে ভুলিয়ে দেয়, এবং অবশ্যই রবি ভাইও ভুলিয়ে দেন সবচেয়ে বেশি। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছে। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, আমাদের সঙ্গে রয়েছেন রাজীব হাসান। আমার সময় বাজায়েন না লোমান ভাই, আপনার কষ্ট হয়, প্লিজ বাজায়েন। আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জুস, লোবান্স, মনির, এবং আমাদের সঙ্গে রয়েছে নুহেলা, জাহিদ। একটু আগে নিমু মেসেজ পাঠাইছে, লিখছে আমাকে কল দিও না, আব্বু বকা দেবে। আচ্ছা, রাজীবকে নিয়ে তো অনেক ফাইলামি করি। রাজীবের ব্যাপারে একটা মেসেজটা কাকে পাঠাইছে? জাহিদকে পাঠাইছে। আমি ভাবলাম আপনাকে পাঠাই। না। রাজীবের ব্যাপারে তো অনেক কথা বললাম। রাজীবের ব্যাপারে চমৎকার গল্প বলি। সেটা হচ্ছে একদিন আমি আর আমার এক বড় ভাই আছে ফিদা ভাই, আমরা 2জন অফিসের কোনো একটা কাজটা শেষ করে আমরা কারণ বাজারে আসছি। ওইখানে চায়ের দোকানে রাজীব বসে রয়েছে। প্রথম আলো চায়ের দোকানের পাশে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে রাজীব বসে রয়েছে। রাজীব মাঝখানে বসা, রাজীবের ডান দিকে একটা মেয়ে বসা, বাম দিকে আরেকটা মেয়ে বসা। এবং রাজীব আমাদের সাথে পরিচয় করাই দিল, ডান দিকের মেয়ে হচ্ছে তার মেজ বউ, আর বাম দিকের মেয়ে হচ্ছে তার ছোট বউ। তখন ফিদা ভাই অবাক হয়ে বললো, বড় বউ কোথায়? তাকে দেখছি না জি। রাজীব বলল, বড় বউ বাসায়, মানে রাজীবের অরিজিনাল যে বউ সে হচ্ছে রাজীবের বড় বউ। এবং সে যেই কথা বলছিল, তার ডান দিকের মেয়েটিও কিংবা বাম দিকের মেয়েটিও কেউ কিন্তু আপত্তি জানাচ্ছিল না। তারা সাড়ম্বরে, হ্যাঁ, যাকে মেজ বউ বলা হচ্ছিল সে নিজেকে মেজ বউ হিসেবে দাবি করছিল, যাকে ছোট বউ বলা হচ্ছিল তিনিও নিজেকে ছোট বউ হিসেবে দাবি করছিলেন। তখন ফিদা ভাই আমাকে বলছিল, ফিদা ভাই সাধারণত সিগারেট খায় না। ওই দিন এই দৃশ্য দেখার পর তিনি ঠাস করে সিগারেট ধরায় ফেললেন, এবং ধরায় ফেলার পর বললেন যে আমি জীবনে অনেক টাকা কামাইছি, আমি সারা দুনিয়া ঘুরছি, আমার বিদেশি পাসপোর্ট আছে, কিন্তু এই রাজীবের বড় বউ, ছোট বউ, মেজ বউ দেখে আমার সত্যি ঈর্ষা হচ্ছে। রাজীবকে আমি ভীষণভাবে ঈর্ষা করি। রাজীবের সম্পর্কে একটা কথা প্রথম আলোতে প্রচলিত আছে যে আকাশে তারা গুণে শেষ করা যাবে, কিন্তু রাজীবের বান্ধবী কিংবা বউ গুণে শেষ করা যাবে না। হয়তো সেই ঈর্ষা থেকে আমি রাজীবকে আঘাত করে কথা বলি।
এখন রাজীব মেয়েদের সাথে মেয়েদেরকে সে বউ বানায়, সে তাদের সঙ্গে স্বল্পখানি দাম্পত্য জীবন কাটায়। ও বাই দ্য ওয়ে, যে দুইটা মেয়েকে সে মেজ বউ আর ছোট বউ ছিল তারা কিন্তু এখন সিনের নাই। ওই দুটো পদ দখল করে পদ নিয়েছে। আছে কিন্তু হ্যাঁ, আচ্ছা পদ আছে, employee change হয়েছে। এমপ্লয়ি চেঞ্জ, যেমন ছাত্রলীগের কমিটির মতো বস, আচ্ছা আচ্ছা বা ছাত্র দলের কমিটির মতো। তো এখানে নতুন মেয়ে আসছে, তবে মানে একই পদাধিকার, একই পদাধিকার বলে। মেজ বউ এবং ছোট বউ পদে আরো দুটো মেয়ে আসছে। তারাও তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, কারণ রাজীব সাধারণত 1 মাসের বেশি কাউকে, 1-2 মাসের বেশি কাউকে এই পদে রাখে না। Expert. একটা মেয়ে কিন্তু টিকছিল, না বড় একটা বউ মেয়ে, শুধু হ্যাঁ, শপথে একটা মেয়ে প্রায় secretary। 2 মাস 18 দিন থেকে ছিল এই পদে। এখন এটা কি আমরা কি লং টাইম ভাবতে পারি? হ্যাঁ না ওই কিন্তু এই যে এখন নিশ্চয়ই আপনার কথা না শুধু বড়জন হচ্ছে না, স্থায়ী। বড়জন স্থায়ী, এর পেছনে কারণ আছে, সেই কারণ আমি নাইবা গেলাম, কারণ এটা একটা পারিবারিক শো। সমস্যা না আর আর কি আছে? একটু মার্সি আরে যান। না আপনার কথা শেষ হয়েছে? না কথা শেষ হয় নাই। সেটা হচ্ছে যে রাজীবকে নিয়ে যতই ই করা হোক, তো রাজীবকে আমি সিরিয়াসলি ঈর্ষা করি। হ্যাঁ, তার এতগুলো বউ আছে এবং সেভাবে চলছে। বাট একটা জায়গায় বোধহয় সে একটু ধরা খাইছিল, যাই হোক, আমরা জানি। যেটা কি কোনটা, ওই 2 মাস 18 দিনেরটাই? না এই যে শোতে মানে জাস্ট রাজীব তখন জাল বিছাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আছে না, এবং রাজীবের আরেকটি বইয়ের ছবি, উনি কি ওনার ইসে রাজীবের আরেকটি নতুন কালেকশন। আমাদের রেডিওর মূল প্রবলেমটা হচ্ছে দেখা হট যায় না, আমাদের ভালো, রেডিওর রাজীব ভাই। প্রবলেমটা হচ্ছে ভালো, রাজীব ভালো, কিন্তু এই মেয়েকে বলবেন এখন শীতকাল, মেইনটেইন করা একটু প্রবলেম। হ্যাঁ এটা শীতকাল চলতেছে তো ঠান্ডা মান্ডা যাতে না লাগে। কারণ যে dress up, boss, কথা শেষ হয়েছে? একদম ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে যদি এই ড্রেস আপে থাকে, একদম নিউমোনিয়া হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে? এবং আমি বলি, আপনি আমার বলেন, আমি 2 মিনিট বলি। একটা না, সেকেন্ড 2 মিনিট বলে রাজীবের ব্যাপারে আমার কোনো ক্ষোভ নাই। রাজীব একটা বিস্ময়, এবং একবার এক পার্টিতে অনেক ছেলে মেয়ে আছে, এবং ওই পার্টির সবচেয়ে দুর্ধর্ষ মেয়েরা, সবচেয়ে সুন্দরী মেয়েরা, দেখতে ভালো না এরকম একটা ছেলেকে ঘিরে তার সাথে খুব মজা করতেছে। তখন ওই পার্টিতে আরো অনেক স্মার্ট ছেলে ছিল, তারা বলছিল যে কি ব্যাপার, মেয়েরা এই ছেলেটাকে এত পছন্দ কেন করে? তখন আরেকটা ছেলে বলল, আসলে তোর তো কোনো কোয়ালিটি নেই, ও তো কথা বলতে পারে না, রংপুরে থাকে, তারপর উচ্চারণে ঝামেলা না, যাই হোক, তার বাড়ি রংপুরে। উদাহরণ হিসেবে উদাহরণ ছিল। কিন্তু যোগ্যতার মধ্যে একটি আছে, সে তার জিহ্বা দিয়ে নাক চাটে। রাজীবের কি এরকম কোন সিক্রেট আছে আমাদের জানা নাই, তবে নিশ্চয়ই একটা সিক্রেট আছে, এবং রাজীব তার সিক্রেট নিয়ে টিকে থাকুক, সেটা আমরা চাই। সফল হোক, সেটাও আমরা চাই। রাজীবের সাফল্য কামনায় আমি মঞ্জুকে অনুরোধ করবো আমরা গানে যাব। একটা গান শোনার জন্য। 1 মিনিট প্লিজ, 1 মিনিট। প্লিজ। সে আমাকে অনেক কিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো। আমি অনেস্টলি বলি, একটা কথা আমার গায়ে লাগে না। কেন গায়ে লাগে না? একটা মানুষকে দিন শেষে, আপনি মেয়েদের ছাড়া আর কাউকে গায়ে লাগান? আগুন তাপ। একটা মানুষকে দিন শেষে আয়নার সামনে দাঁড়াইতে হয়, এবং সেটা হচ্ছে তার বিবেকের আয়না। একটা মানুষ, ধরেন আমাকে এই রিসেন্টলি একজন, মানে এই সাজিদা আমাকে এরকম ধুয়ে দেওয়ার পর রিসেন্টলি অনেকেই আমাকে বলে, আপনি কিছু বলেন না কেন? সেটাই, আচ্ছা, আমি তাকে বললাম পার্সোনালি কেন না, সেটা না, শোর আমি অংশ বলছি, হিসেবে হ্যাঁ, করছে। না, ঠিক আছে, এবং she was হ্যাঁ, invited আমি by তাকে you। বোঝানোর চেষ্টা করছি। মানে কেন তাকে আপনি ব্যাপারটা খুব পার্সোনালি নিয়েছেন, এখানে- which is very unprofessional. Let's call আমি তাকে Sajida বলছি and- যে, আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি প্রোটেস্ট করার চেষ্টা করেন না কেন, বা রবিবারই কথা, যে রবিবার এত বলে প্রোটেস্ট করার চেষ্টা করেন না। আমি বলছি, আমি মানুষটা যদি খারাপ হই, এবং আমি যতই দাবি করি এবং চমৎকার অভিনয় করে গেলাম যে আমি মানুষ ভালো, আপনারা জানতেছেন আমি মানুষ ভালো, কিন্তু ভিতরে ভিতরে আমি আসলে একটা খারাপ মানুষ। যেমন রবি আসবেন, এটাই না, বলতে না, 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 আমি আপনাকে বলছি, না, অবশ্যই না। খারাপ, আমাকে রবি, গুলি কর, এই কে আছিস, বন্দুক নিয়ে আয়, গুলি কর আমাকে, আমি খারাপ রাজীব, আমি আপনি- খারাপ, আমি ভণ্ড, আমি আপনার- প্রতারক, আমি মিথ্যা কথা বলি, আমি অভিনয় করি, আমি নিজেকে একটু মহৎ বলি, প্রমাণ এক- করার চেষ্টা এক করি। মিনিট বলি, এক রাজীব মিনিট। আমাকে শাস্তি দিন, না, না, আপনার শাস্তি দিন, আপনার ওই চেয়ারটা তুলে আমার মাথায় বাড়ি মারুন, 1 মিনিট বললি। আমার মাথা 2 ভাগ হয়ে যাক, আচ্ছা, এক রক্ত মিনিট, বেরোক, এক মিনিট, এক মিনিট। রক্তের সাগরে এবিসি ভেসে যাক, তারপর রাজীব, হ্যাভ সাম পিস ইন ইওর মাইন্ড। এবং প্লিজ আমি অনুরোধ করব, যে মানুষটা নাই, যে সাজেদার নাই, তার সম্পর্কে একটি আপত্তিকর কথা আপনি আচ্ছা, বলবেন সাজেদা না। বাদ। আপনাকে সাজেদাকে আমি এই করজোরে অনুরোধ করছি। সাজিদাকে নিয়ে আমি এই পর্যন্ত একটা আপত্তিকর কথা বলি নাই। মানে আপত্তি সেই আমার আমার সমালোচনামূলক কথা বলবেন সেই না। আমার সেই কারো সম্মানবোধ, অনুপস্থিত
পরিস্থিতিতে তার সম্পর্কে সমালোচনামূলক কথা বলা। না, আপনি সাজেদার প্রসঙ্গ আপনি তুলছেন, সাজেদার প্রসঙ্গ আপনি প্রসঙ্গ তুলছেন। তুলতে পারেন, তুললে আমাকে জবাব দিতে হবে না। প্রসঙ্গ তুলতে পারে, তার আমি তো না, প্রশংসা করার জন্য তুলছি। হ্যাঁ, আপনি তো প্রশংসা করার জন্য তুলবেনই, কারণ সে আপনার জন্য প্রশংসা করার মতো অনেক কাজ করছে। কিন্তু আপনি যেই প্রসঙ্গ তুলছেন সেই প্রসঙ্গের জবাব দিতে গিয়ে আমি যেটা বলবো সেটা আমার আত্মপক্ষ সমর্থন। আমি আপনাকে বলি, আলটিমেটলি নিজেকে নিজের বিবেকের আয়নার সামনে দাঁড়াইতে। আমি যদি লোকটা খারাপ হই, আমি যদি ভণ্ডামি করে সুনিপুণ অভিনয় করে যাই যে বাকি সবার কাছে হ্যাঁ আমি খুব ভালো, হ্যাঁ ফেসবুকে ধরেন সবার কাছে আমি একটা ভাব দিই না ভালো, কিন্তু আমি এট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার নিজের কাছে জানি আমি মানুষটা ভালো না খারাপ। আবার একই সঙ্গে সারা পৃথিবীর লোক, সারা পৃথিবীর না, ধরেন এখানে আমরা 5 জন আছি, 5 জনের মধ্যে 4 জনই বলতেছে আমি খারাপ, হ্যাঁ, কিন্তু আমি জানি যখন আমি বিবেকের আয়নার সামনে দাঁড়াবো আমাকে নত মুখে দাঁড়াইতে হবে না, আমাকে হেড মাথায় দাঁড়াইতে হবে না, কারণ আমার ভেতরে সেই আত্মগ্লানি নাই। কথাটা অনেক ভারী হয়ে গেল আমাদের সুর সঙ্গে, এটা চলে না, কিন্তু বলতে আমি বাধ্য হয়ে গেলাম। ঠিক আছে, লাইক রবি ভাইয়ের বললো না যে রবি ভাইয়ের অনেক দোষ আছে, না রবি ভাইয়ের কোনো দোষ নাই, রবি ভাইয়ের একটা দোষ আছে। রবি ভাইয়ের এই যে বললো আমি ভণ্ড প্রতারণা, মোটেও ভণ্ড না, রবি যে ভণ্ড হইতো রবি ভাইয়ের সঙ্গে অন্তত আমার সম্পর্ক 10 বছর টিকতো না। রবি ভাইয়ের অনেক দোষ আছে, রবি ভাইয়ের একটাই দোষটা কি জানেন? রবি ভাই 15 তলার উপর একটা বিল্ডিং এ থাকে। 15 তলার উপর একটা বিল্ডিং এ থাকলে প্রবলেমটা কি হয় বস? ওখান থেকে যখন আপনি নিচে তাকাবেন মানুষগুলোকে খুব ছোট ছোট মনে হবে, খুব ছোট মনে হবে মানুষগুলোকে। আপনার মানুষ সম্পর্কে আপনার পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। আপনার কাছে আকৃতিগত মানুষের যে ক্ষুদ্রতা সেইটা মনে হবে যে মানুষ জিনিসটাই ছোট। এই জন্য আমি সুযোগ থাকার পরও কখনো 15 তলায় থাকেন না, উপরে তালায় কখনো থাকি, আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি, কারণ আমি মাটির কাছাকাছি থাকতে চাই। রবি ভাই এইবার আমি আপনাকে এইবার বলে, আমি বলি বিবেকের আয়না নিয়ে যে লেকচারটা দিল, আমি বলি ঠিক আছে, আমি বলি আমার কথা শেষ হয়নি, আপনি বলেন, হ্যাঁ, আপনি বলার চান্স পাবেন, তো বলার চান্স পাবেন। রবির কাছে আমি একটা জিনিস মানে অনেক কিছু শিখছি, তার মধ্যে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে একদিন রবি আমি যাচ্ছি, খুবই তাড়া ছিল আমাদের, আমরা কোন একটা মিটিং এ যাবো খুব সম্ভবত, বা কোনো একটা প্রোগ্রাম ছিল, রিক্সা খুব স্লো যাচ্ছিল এবং আমরা খুব অস্থির, এমনি জ্যামে আটকায় থাকতে হয়, তারপরে এত স্লো রিক্সা গেলে খুবই সমস্যা। রবি ভাই খুবই ধমক দিয়ে উঠলো, এই রিক্সা এত আস্তে চালাও কেন, জোরে চালাও। আমি তখন দেখলাম যে যে রিক্সা চালাচ্ছিল সেই বৃদ্ধ লোকটা, সে তার জীবনের সর্বশক্তি দিয়ে রিক্সা চালাচ্ছিল, শক্তির চেয়েও বেশি শক্তি দিয়ে চালাচ্ছিল রিক্সা। তার রিক্সা চালানোর কথা ছিল না, তার এমন একটা বয়স, সেই বয়সে আরেকজনকে তাকে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল, তারই পুত্র, যে পুত্রটা আমি হইতে পারতাম। সেই দিন থেকে আমি একটা জিনিস শিখছি, রিক্সাকে কখনো এই রিক্সা বলে ডাকতে হয় না, আমি ডাকি এই রিক্সাওয়ালা ভাই বলে, এই রিক্সাওয়ালা ভাই। আমি এই একটা জিনিস শিখছি। হ্যাঁ রবি বলেন। আপনি কিছু ট্যাগলাইন বাইছে নিয়েছেন, একটা হচ্ছে দারিদ্র, এবং আমাদের এইখানে এই যে মনির, লোবান টোবান, জাহিদ, ওই যে আপনি বিবেকের আয়না, আপনি এখন শ্রোতাদের প্রচুর হাততালি পাবেন। অবশ্যই আপনি যে গল্পটা, বয়স্ক রিক্সাওয়ালা তার রিক্সা টেনে নিয়ে যাচ্ছে, এবং আমি তাকে ধমক দিচ্ছি, এই জোরে রিক্সা চালাও। ভাগ্যিস বলেন না যে পিছন থেকে আমি চাবুক মারতেছিলাম, চাও চাও চাও। কখনো কখনো সত্যিকারের চাবুকের চেয়ে কথার চাবুকের আঘাত অনেক বেশি। তারপর কথার চাবুক, সত্যিকারের চাবুকের আঘাত এবং রক্ত দেখা যায়, কথার চাবুকের আঘাতের রক্ত দেখা যায় না। মজার ব্যাপার কি জানেন? মজা পাইছে, আমি মজা পাওয়ার কিছু নাই, মজা পাওয়ার এখানে কিছু নাই। আচ্ছা আপনি ফ্লোর নেন, আমি আপনাকে আরেকটু, আমি চিঠির এই অংশটা আমি আরেকবার পড়তে চাই। আর বিরতি হবে না, চিঠির শেষ অংশটা আমি আরেকবার পড়তে চাই। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। জীবনে কোনোদিন চিঠি লেখি নাই, তাই রবি ভাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করো। রবি ভাইকে বলছে, মাইন্ড ইট, রবি ভাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করো। কারণ চিঠিটা সে রবি ভাইকে লিখছে। কেন কি, এই যে আমি এখানে কথা বলি, আমি কেন এত দ্বিধান্বিত হই, কেন এত সংকোচে বোধ করি? এই গত সপ্তাহে শব্দের উচ্চারণ নিয়ে হইলো যে আমি বললাম যে দক্ষতা, তখন বলা হলো যে দক্ষতা হবে না, শব্দটা হবে দক্ষতা। পরে আমি জানি আমার উচ্চারণ খুবই খারাপ, এবং উচ্চারণ নিয়ে কাউকে চ্যালেঞ্জ করা এবং প্রতিষ্ঠিত কাউকে চ্যালেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার উচ্চারণ ভয়ঙ্কর খারাপ। পরে গিয়ে আমি বাসায় গিয়ে আরেকবার কনফার্ম হইলাম যে যদি যুক্তক্ষ থাকে, আগের শব্দটা, আগের অক্ষরটা ওকারান্ত উচ্চারণ হয়। যেমন আমরা বলি পক্ষ, আমরা কোনো বলি পক্ষ বলি না, আমরা বলি পক্ষ বলি। তারপর আমি চ্যালেঞ্জ করতে পারিনি। এমনকি বলা হয়েছে যে পারিব না এই কথাটি বলিও না, এটা নাকি কাজী নজরুল ইসলামের লেখা। অবশ্যই রবি ভাই, প্রবলেম কি, ভুল উচ্চারণে আমরা কথা বলি, করি, কিন্তু আপনি যেভাবে অ্যাটাক করেন,
একটা মানুষের আত্মবিশ্বাসকে যখন গুড়িয়ে দিবেন, অনেক কিছু ভেঙে গেলে অনেক কিছু করা যায়, ভেঙে গেলে তাজমহল ভাঙলে নতুন করে তাজমহল করা যাবে, কিন্তু একটা মানুষের মন যদি ভেঙে যায়, সেই মন, সেই আত্মবিশ্বাস আপনি কখনো নতুন করে তৈরি করতে পারবেন না। ফ্লোর ইজ অল ইয়োর্স, আপনি বলেন। এখন আমাদের পুরোটাই আপনার। আমি জানি আমি এখানে অনাহুত অতিথির মতো, যাই যখনই বিরতি সিগন্যাল দিল তখন আপনি বলেন। অবশ্যই আমি এখানে বলবো। অনাহুতির এই দিন মতো। আরো দিন আছে, ঠিক আছে, আমি অবশ্যই বলবো রাজীব, আপনার কথার উত্তর আমি দেবো। ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হচ্ছে, বিরতির পর আবার ফিরে আসছি। সাজান, যতক্ষণে আপনি সাজান, গল্প সাজান। আমার গল্প সাজাতে হয় না রাজীব, সেইটাই। সাজানো গল্প হ্যাঁ, এলে লাগে না। আমার হ্যাঁ, সামনে এই ঘুরে। দক্ষতা, এই যেমন দক্ষতা আপনি, হ্যাঁ, একটা সাজানো গল্প, এই দক্ষতা আপনি পাইছেন, আপনার সাজাইতে হয় না, আপনি রেডিমেড ছোট্ট একটা চলমান বিরতির মেশিন। পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো, ভালো থাকো, বাই। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, আমাদের সঙ্গে রয়েছেন রাজীব হাসান, আমাদের সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জুস, লোবান্স এবং মনির্স, এবং আমাদের সাথে অবশ্যই রয়েছে নুহেলা জাহিদ। এবং এই যে গিফটের প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে আজকে আমি বস ঐশীর সাথে দাঁড়ায় আড্ডা মারতেছিলাম স্টার কাবাবের সামনে, তখন একটা লোক হাতে বিস্কুটের একটা প্যাকেট নিয়ে হেঁটে যাচ্ছিল। সেই লোকটা আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এবিসি রেডিও কোনটা। এটা মানে এই কাহিনী আসলে বোঝা মানে কি বলবো, আমি জানি অনেকখানি অবিশ্বাসযোগ্য, বাট এই কাহিনী ঘটছে আজকের। এবিসি রেডিও কোনটা, আমি তাহলে দেখাই দিলাম যে রাস্তার ওই পারে, আপনার এদিকে রাস্তা পারাতে ওই দিকে এবিসি রেডিও, ওই বিল্ডিংটা, এই ট্রেনের উল্টা দিকের বিল্ডিংটা এবিসি রেডিও। তখন সেই লোক বললো উনাগো একটা শো হয় মেন্টোস বাতি জ্বালাও, আমি আইসি ওই শো এর আসিফ এন্তাজ রবির সাথে দেখা করতে। আমাকে বলতেছে সৌভাগ্য। ঠিক আছে, কাকতালীয় ভাবে সে আমাকে, আমরা রাস্তায় লোকজনকে জিজ্ঞেস না, এবং সে নিজেই খুবই মজার শো এটা। পরে আমি আর ঐশী ব্যাপারটা দেখার জন্য আমরা আবার এই পারে আসলাম। আসার পর দেখি এই লোক ঘুরতেছে, একবার ওয়াসা ভবনে ঢুকে, একবার নানান জায়গায় ঘুরতে, মানে সে খুঁজে পাচ্ছে না। পরে তো ফাইনালি আসলো, এবং দেখবেন যে আমি খুব দ্রুত ঢুকছি, ওই লোক বসেছিল। আমি তার সাথে ইচ্ছা করেই দেখা করি নাই, কারণ এই সমস্ত ভালোবাসার সামনে আসলে খুবই অসহায় লাগে। সেই লোক মিষ্টি টোস্ট নিয়ে আসছে, এবং সেই লোক একটা যুগান্তর পত্রিকা নিয়ে আসছে, কারণ সেই লোক যুগান্তরে কাজ করে, একটা যুগান্তর। তার চাইতে বড় কথা, সেই লোক অনেকগুলো গান লিখে নিয়ে আসছে, এবং সেই লোকের নাম আমি গান দেখে বুঝতেছি সাবু গীতি, মানে সেই লোকের নাম হচ্ছে সাবু। সে নিজেই গান লিখছে এবং গানের নাম সে নিজেই দিচ্ছে সাবু গীতি, এবং নিজেকে বলছে লালন গীতি, নজরুল গীতির মতো এটাও সাবু গীতি। এবং তার প্রথম গানটা, এবং সেখানে লেখা আসিফ ইন্তাজ রবি মেন্টোস খাও এবিসি রেডিও বুদ্ধির বাতি জ্বালাও। ঠিক আছে, ওকে ফাইন। তো সাবু ভাইকে ধন্যবাদ যে আপনার বিস্কুট আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছি, এবং বাসায়ও নিয়ে যাব, আপনার যুগান্তর পত্রিকাটা সেটাও নিয়ে যাব, এবং আপনার যে গান সেটা তার গেয়ে শোনাতে পারবো না, বাট আমরা একটু ট্রাই করে দেখতে পারি। গানটা কিন্তু বাস খুবই কঠিন গান। আগে শিখো ভালোবাসা কারে কয়, পরে ভালোবাসো তারে মন প্রাণ উজাড় করে, মন প্রাণ উজাড় করে এ এ এ, মানে এটা একটা টান দিতে হবে। বস এটা আসেন একটু সুর করার চেষ্টা করি। আগে শিখো ভালোবাসা কারে কয়, পরে ভালোবাসো তারে মন প্রাণ উজাড় করে, পোষ পাখিটা ছাইরা দেরে যদি আসে ফিরে, বুঝবি ভালোবাসা তো তোরে দেহ প্রাণ উজাড় করে, দেহ প্রাণ উজাড় করে এ এ এ। পোষ পাখিটা হারাইয়া গেলে, মানে হাইরা গেলে লিখছে হবে, হারাইয়া গেলে দুঃখ নামিবে কপাবলে, বুক ভাসিয়ে কাঁদবে শেষে, প্রাণ বন্ধু গোপালে বেঁধে রাখো তারে প্রেমের বাঁশির সুরে, প্রেমের বাঁশির সুরে এ এ এ। এই তো পৃথিবীর নীতি উৎপত্তি বিলুপ্তি, এই জায়গাটা ভালোবাসেন না, এই তো পৃথিবীর নীতি উৎপত্তি বিলুপ্তি, যাওয়া আসার মাঝে শুধু থাকে স্মৃতিটারে, ডাকে সাবু কারে ভাবের গানের সুরে, ভাবের গানের সুরে এ এ এ। অসাধারণ একটা গান, এই গান এ এ এ, এই জায়গাটা খুবই ভালো লাগছে। এবং সাবু আমাকে নিয়ে কি বলে রুমো কবিতা লিখছে, সাবু একটা ভালোবাসার গান লিখছে, এবং সাবুর বোধহয় এটাই সবচেয়ে বড় উপহার যে তার এই ভালোবাসার গানটা আমরা গেয়ে শোনাতে না পারলেও পড়ে শোনালাম রেডিওতে। সাবু ভাই ভালো থাকবেন, এবং মেন্টোস বাতি জ্বালাওর সাথে থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং আপনার এই যে মানে আপনার এই কথার মধ্যে ওজন আছে, কথাটা হালকা শুনলে যে আগে ভালোবাসা কারে কয় এটা আগে বোঝো, তারপর তাকে ভালোবাসা।
এবং আমার কেন জানি মনে হয় গানটার মধ্যে রোহিকে উদ্দেশ্য করে লেখা। রাজীবের অনেক রোহির কিছু- এক্স কলিগ যেহেতু রোহিকে খুব কাছ থেকে দেখছে, যুগান্তরে ছিল, রোহিকে দেখে অনুপ্রাণিত। এ এ এ এ এ এ না, এই যে রুমুর কথা, ভালো কথা বল, রুমু এবং কবিতা। রুমু নিজে আসলে একটা কবিতা। আপনার গলা এরকম ভিজে আসতেছে কেন? রুমুর কথা বললে, আবেগ। রুমুর কথা বললে আমার রুমের কথা রুমুর কথা বল- কোন রুম? কোন রুম? রুমুর কথা বললে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। রুম রুমু ভাবতে রুম গেলে হয়ে যায়। রুমের ভাবনাও চলে আসে না? রুমুর জন্যে, রুম ভাবতেই বেশি ভাল লাগে। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকের হৃদয়ে একটা প্রকোষ্ঠ থাকে, হৃদয়ে একটা ঘর থাকে, সেই ঘরের না, ইংরেজি অর্থ তো এতদিন রুম। আমার না ধারণা ছিল যে রু- রবি ভাই আপনাকে অ্যাটাক করে খালি, হ্যাঁ, মানে শুধু আপনাকে আমি বলে, কিন্তু এই যে এখনই আপনি স্বীকার করলেন, মানে রুম। হ্যাঁ, বললামই তো, মানে আপনার প্রত্যেকের চিন্তা হৃদয়ে, ভাবনা সবসময় প্রত্যেকের- না 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 মঞ্জু, একদিকে একদম ধাবিত হয়। সিরিয়াসলি বলি, একদম অন্তর থেকে বলি, রাজীবের কোনো প্রবলেম নাই। বাংলাদেশের এই 15 কোটি মানুষের মধ্যে মানে অনেক মানুষ, মানে যারা মিডিয়াতে কাজ করে তাদের মধ্যে, তারা কিন্তু অনেকেই লোক হিসেবে সুবিধার লোক হন। আমরা অমুক কার্য সম্পর্কে অনেক ধরনের স্ক্যান্ডাল শুনি, অমুক সম্পর্কে শুনি, যত বিখ্যাত লোক তার পিছনে তত স্ক্যান্ডাল। আমি রাজীব তো অনেক বিখ্যাত মানুষ, আমার খুব সৌভাগ্য যে রাজীবের মতো বিখ্যাত মানুষের সংস্পর্শে আমি আসতে পেরেছি এবং আপনাদের সহ আসতে পেরেছি, এটা আমাদের গ্রুপ সৌভাগ্য। রাজীবের কোনো প্রবলেম নাই, সে কখনো টাকা পয়সা নিয়ে নয় ছয় করে না, সে শোর ব্যাপার অত্যন্ত সিরিয়াস, 2 মানুষজনের সাথে তার ব্যবহার অত্যন্ত চমৎকার, 3 নিয়মিত ধর্মকর্ম করে, 4 কর্ম করে। হ্যাঁ, ধর্মকর্ম না একদম করে, কোনো মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না, কুনজর কুনজর দেয় না, ইভেন কোনো ছেলেদের দিকেও কুনজর সে দেয় না, কুপ্রস্তাব কোনো কুপ্রস্তাবও সে দেয় না, কুচিন্তাও সে করে না। তার ভালো লিখতে গেলে একটা কলমে লেখা হবে না, কালিশ ফুরাবে না। কালি ফুরাবে না, ফুরাবে না, না না কালি ফুরায় যাবে, ফুরায় যাবে। মানে তার কালিকে হবে তার না। তার আমি বলি, ওই যে পেন ড্রাইভ আছে না বস, এরকম একটা কলম আবিষ্কার করতে হবে যেখানে কালি যাওয়ার রাস্তাটার সাথে ওই এরকম একটা তার দিয়ে জ্যাক দিয়ে লাগাই থাকতে হবে, হচ্ছে কালি কোম্পানির কালি। আপনি লিখে যাবেন ওইখান থেকে স্যালাইনের মতো বস আসতে থাকবে কালি। রাজীবের গুণের কথা বলে শেষ করা যাবে না, কিন্তু আজকে থেকে 6 মাস আগে রাজীব এই শোতে একটা ছোট্ট সমস্যা ছিল, সেই সমস্যার ব্যাপারে রাজীব এই শোতে কথা দিয়েছিল আমাদের শ্রোতাদেরকে যে রাজীব একটা সমস্যা আছে। আমি তার আগে বলে নেই, গতকালকে CNN এ দেখলাম বিল কসবি আমেরিকার খুব বিখ্যাত কৌতুক অভিনেতা, তার কসবি শো সারা আমেরিকাতে জনপ্রিয় এবং এরকম জনপ্রিয় শো আমেরিকাতে খুব কমই হয়েছে। সেই বিল কসবির একটা প্রবলেম পাওয়া গেছিল। বিল কসবি বিভিন্ন বয়সের মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতেন এবং প্রথমে একটা মেয়ে মুখ খুলছে, তারপর এরকম অসংখ্য মেয়ে মুখ খুলছে, খোলার পরে যাই হোক বিল কসবি তাকে টিভি থেকে বরখাস্ত করা হয়েছে। পরে সে বুড়ো বয়সে আবার অভিনয় শুরু করছে, কিন্তু তার এটা এবং মনস্তত্ত্ববিদরা বলছে যারা অসম্ভব রকমের ট্যালেন্ট হয়, যারা অসম্ভব রকমের ট্যালেন্ট হয় তাদের কিছু মানসিক সমস্যা থাকে। এই সমস্যা আইনস্টাইনেরও ছিল। আইনস্টাইনের কিরকম সমস্যা ছিল, আইনস্টাইন সবকিছু ভুলে যেত, আইনস্টাইন একদম অন্য মনের জগতে চলে যেত। আজকে আমরা যত ককটেল খাই, মানে আমরা না, রাজীবদের মতো ছেলেরা যারা ককটেল খায়, মানে যে এটার সাথে এটা মিশায়া অ্যালকোহলের যে ককটেল, এই ককটেল কে বানাইছিল? ককটেল আলবার্ট আইনস্টাইনের আবিষ্কার। বিকজ সে ড্রিঙ্ক করতে তার ওয়াইফ পছন্দ করতো না, এই জন্য সে এটার সাথে ওইটা মিলায় খায়া যাতে তার মুখ দিয়ে গন্ধ বের না হয়। আইনস্টাইন একবার তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে সিগারেট ধরাইতে গিয়ে তার বান্ধবীর আগুন লাগায় ফেলছিল। আইনস্টাইন আঙ্গুলকে ভাবছিল সিগারেট, আর সিগারেটকে ভাবছিল বান্ধবীর আঙ্গুল, ঠিক আছে? তো এরকম মানে মহান মানুষের মধ্যেও প্রবলেম থাকে, রাজীবের মধ্যেও একটা প্রবলেম আছে, একটা জাস্ট একটা, এবং Only one. অন্য এটা এমন কোন প্রবলেম না যে এটা নিয়ে কথা বলতে হবে, এমন কোন প্রবলেম না। বাংলাদেশে এই সেদিন বাংলাদেশের এই প্রথম আলো আয়োজিত এক গোল টেবিল বৈঠকে দেখা গেছে যে বাংলাদেশের 87% নারী তারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, মানে বাংলাদেশের 87% নারীকে তাদের স্বামীরা পিটান। তো রাজীবের এই প্রবলেমটা ছিল, রাজীব ভাবিকে মারতো এবং আমাদের এই শোতে 6 মাস আগে মঞ্জু কথা দিয়েছিল যে সে ভাবিকে গায়ে আর হাত তুলবে না, এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই রাজীব নিজেকে সংশোধন করেছে। আগে সপ্তাহে 7 দিন মারতো, এখন 3 দিন মারে, কিন্তু আমরা দেখব উন্নতি কমে আসছে, হার অনেক কমে আসছে। এবং এর বাইরে 70% থেকে এটা, হ্যাঁ আপনার ধরেন 40 হ্যাঁ নামছে, এবং
আজকে এই 6 মাস পর রাজীব আবারও আমাদেরকে কথা দেবে। সারা জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে যে রাজীব ভাবিকে আর মারবে না। মানে এই 7 দিন থেকে সে যেহেতু 3 দিনে নেমে আসতে পারছে, বাকি 3 দিনও বন্ধ করতে যদি পারবে। লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, পারবেই রাজীব, পারবেই এই বাজে অভ্যাস থেকে বের হতে। কথা দাও রাজীব, কোনো মিউজিক হবে না এখন। রাজীব সিরিয়াসলি কথা দেবে যে আপনি মারবেন না, জাস্ট হ্যাঁ বলেন। আপনার কথা শেষ? হ্যাঁ, জাস্ট আপনি কথা শুনুন। আমি 1 মিনিট বলি, 1 মিনিট। এই প্রসঙ্গটা আমি তুলবো না ভাবছিলাম, মানে আমি নোট নেওয়ার পরও আমি প্রসঙ্গটা এড়াই গেছি। এবং আমি সিরিয়াসলি বলি যে আমার এখন আসলে মনটা একটু খারাপ। আমি মানে রবি ভাইকে আমাদের আগের আওয়ার্ডে যেভাবে বলছে আমার বলাটা ঠিক হয় নাই। সে না হইতে পারে একটা ব্যক্তিগত মানুষ, হয়তো সেদিন সে পার্সোনালি হয়তো না একটু মঞ্জু ভাই একটু বলি, হয়তো সেদিন সে পার্সোনালি ডিস্টার্ব ছিল, হয়তো এই কারণে রিক্সাওয়ালা চাচাকে সে ধমক দিচ্ছে। এটা বলা ঠিক হয় না। একটা মানুষের একদিন হয় কি, আপনি যদি জাপানে যান এবং জাপানে এয়ারপোর্ট থেকে নামার পর 5 জন খুব ভালো মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়, আপনি তো পুরো জাপান কেউ ঘুরে দেখবেন না, পুরো জাপান তো আপনাকে ঘুরে দেখা সম্ভব না। 5টা লোকের সঙ্গে যদি আপনার দেখা হয় এবং তারা যদি খুব ভালো ব্যবহার করে, আপনি বাংলাদেশে এসে গল্প করবেন জাপান দেশটা খুব ভালো, দেশটার মানুষগুলো এত ভালো না। কিন্তু জাপান দেশটা যদি আসলেই ভালো হয়, এবং আপনি জাপানে তো চোর বাটপার আছে, 5টা আনলাকিলি 5টা চোর বাটপারের সঙ্গে আপনার দেখা যায়, একজন আপনার লাগেজ টান দিয়ে চলে নিয়ে গেছে, একজন ট্যাক্সি ড্রাইভার আপনাকে ভুল জায়গায় নিয়ে গেছে বা ঘুরাইছে, আপনি দেশে আইসা ইমপ্রেশনটা খুব খারাপ, ফার্স্ট ইমপ্রেশনটা খুবই ম্যাটার করে। কোন একটা মুহূর্ত নিয়ে একটা মানুষকে আসলে জাজ করা ঠিক না। আসলেই মানে এটা হইতে পারে যে সেদিন রবি ভাই হয়তো কোনো কারণে মেন্টালি ডিস্টার্ব ছিল, আমি এই কারণে আমার খুবই মানে গিল্টি ফিলিং হচ্ছে যে আমি বলাটা ঠিক হয়নি। তারপর এই প্রসঙ্গটা আমি তুলতাম না, আমি নোট করে নেওয়ার পর আমি গত আওয়ারে কিন্তু এটা বলি নাই। আমি বলতে সে যে একটা প্রসঙ্গ তুললো যে অনেকের সঙ্গে অমুক তমুক করে, সে বলছে যে এরকম সিঁড়িতে 2টা মেয়ে ছিল, আমার ডানে একটা মেয়ে, আমার বামে মেয়ে একটা মেয়ে, এবং আমি ফিদা ভাইকে পরিচয় করে দিছি আমার ছোট বউ, আমার মেজ বউ। এবং সে তখন একটা কথা বলছে যে এদের সঙ্গে রাজীব কি স্বল্পকালীন দাম্পত্য জীবন কাটায়। কথাটা আমি পুরাপুরি এড়াই যেতে চাইছিলাম, কিন্তু এখন আমি এড়াই যেতে পারতেছি না, আমাকে বলতেই হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কারণে, এই স্বল্পকালীন দাম্পত্য টার্মটার কারণে। ওইখানে যে 2 জন ছিল, 2 জনের একজন হচ্ছে ঐশী, ওই সিঁড়িতে যে 2 জন বসেছিল তার 2 জনের হচ্ছে একজন হচ্ছে ঐশী। তো আমরা ঐশীর কাছেই আমরা যদি আমরা ঐশী ক্লিয়ার করে দিতে পারে আমাদেরকে, আমরা আদৌ রাজীব স্বল্পকালীন দাম্পত্য জীবন কাটায় কিনা, এটা আমরা খুবই ভালো এবং আমরা নিতে পারি। ঐশীর নাম্বার তো জাহিদের কাছে আসি, যাই চাইলে ফোন দিয়ে একটা কথা নিয়ে বলতে পারে। তো হয় কি রবি ভাই, মানে অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু এই যে বললেন বউকে মারি, আমার মনে আছে আমি একজনকেই একবার একটা চর মারছিলাম, সেটা হচ্ছে আমার ছোট ভাই। এবং আমার ছোট ভাইকে আমি চর মারছিলাম কেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়লে বই মন্তব্য খাতা লিখতে হয়, মন্তব্য খাতা আপনি একটা বই পড়ে কেন ভালো লাগলো, কোন জায়গাটা ভালো লাগছে, কেন ভালো লাগছে আপনার ব্যাখ্যা করতে হয়। এটা পুরো 1 বছর ধরে আপনার চলে। তো আমার যখন ফাইনালি বছরের শেষে খাতাটা সাবমিট করার কথা, আমার ছোট ভাই তখন মাত্র লেখা শিখছে, সব জায়গায় সে ওখানে লিখছে। আমার স্পষ্ট মনে আছে, আমি জীবনে একদিনই একজনকে একটা চর মারছিলাম। ছোট ভাইয়ের বয়স কত ছিল? খুবই কম ছিল, 3 বছর। 3 বছরের একটা বাচ্চাকে আপনি মারছেন এবং এটা আপনি রেডিওতে বলতেছেন এবং আপনি বলতেছেন সেই গ্লানি নিয়ে বলতেছি। রাজীব ভাইয়ের বয়সও নিশ্চয়ই সেই গ্লানি, হ্যাঁ, আমারও বয়স কম ছিল, আমি তখন ক্লাস 6-এ পড়ি। সেই গ্লানি নিয়ে বলতেছি, সেই দিন আমি তার কান্না দেখে আমার উপলব্ধি হয়েছে, এবং কাউকে মারা যায় না, না সেদিন আমার কান্না দেখে উপলব্ধি হয়েছে যে মানুষের গায়ে হাত তোলাটাই শেষ কথা না। আমি তার গায়ে হাত তুলে আমার খাতাটা ফেরত পাইনি, আমি তাকে মারার পর আমার খাতাটা ফেরত আসে, যেটা হয়েছে সে আমার কাছ থেকে আঘাত পাইছে। এটা মানে চাইলে নিজেকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, সত্যিকার অর্থেই মানে খুবই সংকোচের সঙ্গে বলতেছি, আমি চেষ্টা করি সেইভাবে চলতে যে আমার সামান্য একটা কথাই যেন কেউ কখনো মন খারাপ না করে। এবং একটা কথা আছে, কবি বলে যে আমি এমন ভাবে হাঁটতে চাই মাটিও যেন ব্যথা না পায়। সুনীল বলছে এই হাত ছুঁয়েছে নীরার মুখ, এই হাত কি কোনো অন্যায় করতে পারে? আমি বলি এই হাত ছুঁয়েছে আসিফ দাস রবির কাঁধ, আসিফ দাস রবির মতো মহান একজন মানুষের কাঁধ, এই হাতে কি আমি কখনো অন্যায় করতে পারি? আচ্ছা, খুব ভালো লাগলো। আমার কাজ ছোঁয়ার পর যদি আপনার এই বিবেক মানে হয় কি আপনার বোধটা জাগ্রত হয় যে মানে মেয়ে কেন
কিন্তু আপনি যে ঐশীকে অপমান করলেন আপনার ওই সম্পকালীন দাম্পত্য টার্মটা দিয়ে, লেটস কল ইওর ওয়াইফ, তারা বলবে ভাবিকে ফোন দেন। আপনি দেন না, আপনি তো চাইলে আমার যে কোনো মুহূর্তে আমার একটা যে কোনো একজনকে ঐশীও বানাই দিতে, আমার একসাথে আমার বউ নিয়ে আসলো, তা আমি জাস্ট একটা সে বউ হিসেবে এস্টাবলিশ করে দিচ্ছে, আমি জাস্ট আমার বউ হিসেবে যাকে নিয়ে আসছে আমি তাকে বললাম আচ্ছা তুমি তো আমার বউ, আমি মেনে নিচ্ছি তুমি আমার বউ। আপনারা তো ছিলেন, জাস্ট আমার মেয়ের নাম বলো। সে মেয়েটা মেয়ের নাম বলতে পারে নাই, সে মেয়েটা মেয়ের নাম আমাকে মারতে মারতে তার ব্রেন আপনি আউট করে আউট করে দিচ্ছে, আসলে আউট করেছে। একটা মা চরম পাগল যদি হয়ে যায়, একটা মা যদি তার হিতাহিত জ্ঞানও না থাকে, একটা মা যদি পৃথিবীর সবকিছু ভুলে যায়, একটা মা একটা জিনিস ভুলবে না, তার সন্তানকে। কাজেই বউয়ের গায়ে হাত তোলার আগে এটা মাথায় রাখবেন যে সে কেবল আপনার বউ না, আপনার সন্তানের মা। সেটাই আমরা এই শোতে অনেক ফাজলামো করি এবং এর মধ্যে অনেক বার্তাও দেয়। আসিফ ইন্দাস রবির এই কথাটাকে আমরা একটা বার্তা হিসেবে নিতে পারি। বউ কেন, শুধু বউ কেন, কেউই কাউকে মারে না। আপনি তো আর কাউকে মারেন না, বউকেই মারেন। এই জন্য বইয়ের কথাটা বলা হয়েছে। আর এটা জনসচেতনতামূলক কোনো শো না, এটাই কারণে বলা হয়েছে যে একটি পারিবারিক শো। লক্ষ লক্ষ মানুষ আপনার কথা শোনে, এবং আপনি যখন এই ঘোষণাটা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু খুশি হয়েছে। তাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে একটা মানুষ খারাপ কাজ দিনের পর দিন করতেই পারে, কিন্তু তার একটা রিয়েলাইজেশন হয়েছে এবং সে খারাপ কাজের মাত্রা কমিয়ে দিয়েছে। 7 দিন মারতো, এখন 3 দিন মারে। এবং আজকে এই ধাক্কাটা খাওয়ার পর আমি নিশ্চিত আগামী 6 মাস পর যখন আমরা কথা বলবো তখন দেখা যাবে হয়তো আপনি একদিন মারেন, আবার তার 6 মাস পর আরেকটা ধাক্কা যখন দেওয়া হবে তখন আপনি নিজে একদিন রেডিওতে ঘোষণা করবেন যে আমি মুক্ত হয়েছি সেই অভিশাপ থেকে, আমি মুক্ত হয়েছি। হতে পারে ভাবি ফোন করে বললো এখন না ও আর মারে না। হ্যাঁ, এটা হতেই পারে যে এখন না ও মারে না। আমরা সেই দিনের অপেক্ষায় থাকি, যেদিন ভাবি ফোন করে আমাদেরকে বলবে যে এখন রাজীব আর আমাকে মারে না। থ্যাংক ইউ মেন্টস বাতি জ্বালাও, তোমরা হাসি ঠাট্টার বাইরে কিছু একটা কাজ করেছো যেটা আর কারো জীবনে আসুক না আসুক আমার উপকারে এসেছে। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। এবং রাজীব ভাই, আপনি মানে আমি জানি এটা খুবই সেনসিটিভ টপিক এবং সবসময় রিকোয়েস্ট করেন যে এই টপিকটা নিয়ে যাতে আলাপ না করেন। আপনি একটু বলছেন যে আপনি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন এবং আপনি জানি আপনাকে রিকোয়েস্ট করার কোনো অর্থ না। আমি যদি রিকোয়েস্ট না কলা গাছকে বলার তো খুবই সেফ। তাকে বলা হচ্ছে যে ভাই এই কাজটা করেন না, সে প্রথম যে কাজটা করে ওইটাই করবে সে। কলা গাছকে বলা অনেক ভালো, কারণ কলা গাছের সাথে কথা বললে গাছ অনেক সময় পাতা টাতা নাড়ায়। আর রাজীবকে বলা কোনো। আর হ্যাঁ রাজীব, আপনি ঠিক কথা বলছেন। আমি সেদিন সিরিয়াসলি রিক্সাওয়ালাকে ধমক দিছি, বয়স্ক একজন রিক্সাওয়ালা। এবং আমি জানি এত পৃথিবী এত কাকতালীয় না যে সেই রিক্সাওয়ালা আমার শো এখন শুনছে। বাট আমাদের শো যারা শুনছেন, কেউ যদি রাস্তায় কোনো বয়স্ক রিক্সাওয়ালাকে দেখেন, অনুরোধ করবেন তাকে, সেই রিক্সাওয়ালা হয়তো আমার সেই রিক্সাওয়ালাও হতে পারে, তাকে অনুরোধ করবেন, বলবেন রুই ভাই আপনার কাছে পায়ে ধরে মাপ চাইছে এবং আপনি মাপ না করা পর্যন্ত উনি মরেও শান্তি পাবেন না। এইটাই আমাদের শোয়ের, আপনি যে বললেন আমাদের শোয়ের প্রাপ্তি কি, এইটাই প্রাপ্তি যে আমি একটা অন্যায় করে স্বীকার করছি এবং এটাই প্রাপ্তি যে আপনি 7 দিনের জায়গায় 3 দিনে নামিয়ে নিয়ে এসেছেন। এত প্রাপ্তি আমরা কোথায় রাখবো? মঞ্জু, চলো আমরা একটা গান শুনি। আকাশ এখন মেঘলা, যেও না তা একলা, এই গানটা তুমি গুনগুন করে গাচ্ছিলে, শুনি মঞ্জুর কাছ থেকে। এবং এই গানটি উৎসর্গ করতে চাই রাজীব হাসানের স্ত্রীকে, যিনি আজকে আগে সপ্তাহে 7 দিন একটা দুর্বিষহ জীবন পার করতেন, আজকে সেটি অর্ধেকেরও বেশি কমে এসেছে। মারডে ছিল না, আজকে মানে এমনি কবে, মানে শনি সোম বুধ না রবি মঙ্গল বৃহস্পতি, শিডিউলটা কি বস? আমাদের মধ্যে মানে হাতের ব্যবহার আমার বউ মাঝে মাঝে করে কার উপরে, এবং সেটা চট থাপ্পড়ে যায় না। তার খুবই ভালো অস্ত্র হচ্ছে খামচি। এবং আমার জীবনে একটা দুঃখ ছিল যে আমি যে ভোটার আইডি কার্ডে লিখতে হয় না শনাক্তকরণ চিহ্ন, আমার শনাক্তকরণ চিহ্ন ছিল না। আমার বউ আমার জীবনে আসার পর আমার এখন অনেকগুলা শনাক্তকরণ চিহ্ন। আচ্ছা, এমনি কি শনি সম্বুধ না রবি মঙ্গল বৃহস্পতি? আকাশ এখন মেঘলা, আকাশ এখন মেঘলা, এটা ভাবি আমি বলি আজকে শনি সম্বুধ না, আমি বলি রবি মঙ্গল বৃহস্পতিও না, আজকে শুক্রবার এবং আজকে রাজীব অবশ্যই মারেননি, অফ ডে মারামারি। এবং এই উপলক্ষে ভাবি আপনার জন্য, এবং রাজীব কথা দিল এই শো হচ্ছে ভালো হয়ে যাওয়ার শো। এই শোতে খারাপ ছেলেপেলেরা আসে, ভালো হয়ে যায়। যেমন মঞ্জু এক সময় খারাপ ছিল, ভালো হয়ে গেছে। মনির এক সময় খারাপ ছিল, ভালো হয়ে গেছে। জাহিদ এক সময় খারাপ ছিল, ভালো হয়ে গেছে। লোবান এক সময় খারাপ ছিল, ভালো হয়ে গেছে। আমি তো
আমি তো প্রথম রীতিমতো থেকেই ভালো। পরশ আমি পাথর। না, আমি পরশ পাথর না, আমি তো হ্যাঁ, আপনি ভালো করেন সবাইকে টাচ করে। আমি তো জামিনে আছি, আমি জেলখানায় ছিলাম মামা। কোন কেসে? যৌতুকের এই কেসটা এখনো শেষ হয় না? সব মানে যৌতুক মানে যত মার্ডার যৌতুক হ্যান ত্যান সব কেসে আমি জেলখানায় ছিলাম। আমি প্যারোলে মুক্তি করে এবং খুব শীঘ্রই উনি যাহা বলিব সত্য বলিব। যাবো, ঠিক আছে। এই যে শোতে আসি এখন ভাই, আমি কোথায় যাই? এটা হচ্ছে প্যারোলে মুক্তি। আমি তো একটা বর্ন ক্রিমিনাল, কিন্তু তারপরে একজন বর্ন ক্রিমিনাল হয়েও, একজন জন্মগত সন্ত্রাসী অপরাধী হয়েও আপনার মতো একজন নিরপরাধ, আমি হচ্ছে বর্ন ক্রিমিনাল। আমার 100 খারাপ রাজীব, আমি আর ভালো হব না। কিন্তু আপনি 99.99% ভালো। শুধু না, না, একটা অবশ্যই ছোট্ট ভালো। ছিল, ভাবিকে মারতেন, সেটা কমছে, অর্ধেকের বেশি কমছে। তাতেই জাতি তাতেই জাতি। আমি প্যারোল। এবং বিদেশে কিন্তু জেলখানার আসামিদেরকে যারা অপরাধ করে সাজা পায়, তারা কিন্তু অনেকদিন জেল খাটার পর তারা অন্য অপরাধীদেরকে মোটিভেট করে অপরাধ যাতে না করে। আমি বস আমার ক্রাইমের মধ্যে বউকে মারা মুখে সবই ছিল বস, বুঝলি তো, বউ মারা তো খুবই, কিন্তু যে কারণে আমাকে এই শোতে পাঠানো হয়েছে যে যাও রাজীবের সবই ভালো। আচ্ছা, সরকার দেশের রাজীব আমরা গান সবই শোনার ভালো। আগে একটা কথা আমি বলি, শুধু একটা কথা বলি। শুধু এইটুকু, বিথির সঙ্গে, আমার ওয়াইফ বিথি, তার সঙ্গে আমার পরিচয় 15 বছর। তো একটা হয় কি, একটা সম্পর্ক, এটা আমি যতই বলি না কেন, একটা পর্যায়ে এসে সম্পর্কের মধ্যে যে আগের যে উত্তেজনা থাকে, আগের যে আবেগটা থাকে, সেটা শিথিল হয়ে আসে। আমরা জানি। হ্যাঁ, এবং সেই কারণে অনেক এবং কিছু আমি- বেছে নেয়। আমি যেমন আপনাকে বলি- অনেকে কি করে, বউকে নিয়ে কক্সবাজার যায়। অনেকে বউ লম্বা চুল থাকলে বলে যে তুমি চুলটা কেটে ছোট করে ফেলো, কারণ আমার একটা নিউ লুক দরকার, কারণ আমার সেই আগের মানে তোমাকে দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে, আটপৌড়ে হয়ে গেছো, একটা নতুন লুক দরকার। আপনিও নতুন একটা পদ্ধতি বেছে নিয়েছেন যে না, আপনি বউ যেই একঘেয়ে হয়ে যায়, আপনি তাকে পিটাতে। আপনি যেই কক্সবাজারে, কিন্তু- না রোহে, আপনি যেই আপনি আপনার অবস্থান থেকে বললেন তো কক্সবাজারে যাওয়া বা ইয়েতে যাওয়া, আমাদের কাছে আমাদের ছোট্ট সংসারটাই আমাদের কক্সবাজার। আপনারা কক্সবাজারে যান, সিঙ্গাপুরে যান, ইয়েতে যান। আপনি না বলছেন আমাদের সত্য সংসার হচ্ছে WWF এর মঞ্চ, হ্যাঁ, ওখানে আপনি ডাম করে মারো কাকে? আপনার বউকে। আপনারা এবং শুধু তাই না, পাতোয়া যান, আমরা এই শোর পক্ষ বালি থেকে- দ্বীপে যান। আমরা এই শোর আমরা- পক্ষ থেকে রাজীবকে একবার একটা গ্লাভস কিনে দিছিলাম, ওই যে বক্সিং পাঞ্চিং। আমরা আমাদের ছোট্ট সংসারটাকেই ওখানেই আমরা যাবতীয়, ওইখানেই আমরা কক্সবাজার বানাইনি, ওখানেই। আপনারা গ্রামে যান, গ্রামকে দেখতে, কৃষক কিভাবে কাজ করে। আমি জানি এটা খুবই ভালো কাজ করে। এই মাঝে মধ্যে সে তার কন্যাদেরকে নিয়ে আমি তো মানিকগঞ্জে জেলে চলে থাকি, যায়, boss। মানিকগঞ্জে নিয়ে যে ব্রাউন ক্রিমিনাল, মানিকগঞ্জে নিয়ে যে পরিচয় করা দেয় গ্রামের সঙ্গে, যে দেখো এ হচ্ছে মাছি, এ হচ্ছে জেলে, এ হচ্ছে কৃষক। আর আমি গ্রামে যাই, আমি তো গ্রামেরই ছেলে, আপনি তো এটা প্রতিষ্ঠা করছেন, এবং আমি গর্ব নিয়ে বলি আমি গ্রামের ছেলে। এবং আমি গর্ব নিয়ে এটাও বলি, গ্রামে গেলে আমি গ্রাম দেখতে যাই না, আমি গ্রামে গেলে গ্রামের একজন হয়ে যায়। আমি কৃষি কাজ করি, গ্রামে গেলে আমি নিজ হাতে ধান গাছ রোপণ করি, কারণ 3 মাস পর সেই ধান গাছটা, ছোট্ট কচি গাছটা থেকে যখন একটা শীষ বের হবে, সেটার মধ্যে যে সেইটা দেখে, শীষ দিয়ে সেইটা দেখে শহুরে বাবুরা সেটা দেখে, দেখছো কি সুন্দর শীষ, শহুরে বাবুরা সেটা দেখে আনন্দ পাবে, বিনোদন পাবে। কিন্তু শহুরে বাবুরা জানবে না সেই একটা শীষের পিছনে একজন কৃষকের কি পরিমাণ শ্রম এবং ঘাম মিশে আছে। আমি ছোট্ট একটা কথা বলি, আমি আমার বউকে এই সম্পর্কের এই পর্যায়ে এসে অবশ্যই আমাদের সম্পর্ক শিথিল হয়েছে, খুবই সত্যি কথা। এবং আমার স্ত্রীর মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিংস আসে, এই একটা পর্যায়ে এসে ইনসিকিউরিটি ফিলিং আসে। এবং তখন আমার বউ আমাকে একদিন বলছে যে আজিব, এই যে আপনি বললেন আমি অনেক মেয়ের সঙ্গে, সিরিয়াসলি এটা গোপন করার কিছু না, আমি অনেক মেয়ের সঙ্গে চ্যাটিং করি, এবং আমার বউ জানে যে আমি যখন ফেসবুকে ইয়ে করি, চ্যাটিং করি, বউ জানে যে আমি চ্যাটিং আস্তে করছি, গোপনের কিছু না। হ্যাঁ, না সেটাই। সে আমাকে বলছে, বলেও নাই, আমি বুঝতে পারতেছিলাম সে বলতে চাচ্ছে যে তুমি কি আমাকে কখনো ভুলে যাবে কিনা। আমি তখন তাকে একটা কথা বলছি, তুমি হচ্ছ সেই বিথি যখন তুমি রাজীব হাসানকে ভালোবাসছিলা, সেটা রাজীব হাসান ছিল বাংলা সিনেমার 60-এর দশকের সেই নায়ক, আক্ষরিক অর্থে যার চাল এবং চুলো কিছুই নাই। আজকে রাজীব হাসানের হয়তো ছোট্ট একটা মাথা গোজার ঠাই হয়েছে, সেখানে মোহাম্মদপুরে, হ্যাঁ, ওই যে মোহাম্মদপুরে, হ্যাঁ, সেখানে ঢাকায়, তাও নিজের না বস, নিজের না? হ্যাঁ, ওদেরকে সেখানে এতক্ষণ কিন্তু গল্প দিচ্ছিল আমি একতলায় থাকি। হ্যাঁ, একতলায় থাকি, আমি নিচতলায় থাকি। আমি চাইলে আমি উপরে, না, আমার একটা ছোট্ট একটা 600 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে। আমি এটা নিয়েও গল্প বলবো কেন 600 স্কয়ার ফিটের আমার ফ্ল্যাট আছে। যদি জানতে চান, এটার উত্তর দেওয়া এখন প্রয়োজন মনে করতে আমাদের বিরতি নিতে হবে। আমি আমার বউকে একটা কথা বলছি, গত 15 বছরে তুমি আর আমি আলাদা কেউ আর নাই। আমি বিথি, তুমি রাজীব, আমরা আলাদা কোনো সত্তা না। ছোট্ট একটা বিরতি আপনার নিতে হবে। এবং আপনি যদি জানতে চান, আপনারা যদি জানতে চান, হ্যাঁ, আমি নিজেকেই মারেন,
ঠিক আছে এই যে আসলে ছোট্ট ভীতি- একটা বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের বিধি সঙ্গে থাকো। যতবার কাঁদে মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, আমার সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান এবং মনির, এবং আমাদের সাথে রয়েছে রাজীব হাসান এবং নীলা জাহিদ। আমরা কল নেব, আমাদেরকে কল দাও 58151926 এই নম্বরে, এবং এবং আমরা শ্রোতাদেরকে জানাতে চাই যে আমরা এই শোতে হাসি ঠাট্টার ছলে অনেক কথা বলি, তোমরা সব কথাকে কিন্তু সিরিয়াসলি নিও না। যেমন সোরা এই বিরতির আগে কি বলছি যে রাজীব সম্পর্কে যে কথাটা বলা হয়েছে ভাবিকে নিয়ে, বিথি ভাবিকে নিয়ে, তাতে অনেকের ধারণা হতে পারে যে রাজীব অথবা বিথি ভাবি সম্পর্ক হয়তো খারাপ, কিংবা রাজীব খুব অত্যাচারী টাইপের স্বামী হিসেবে রাজীব পৃথিবীর 1 নম্বর স্বামী, আমি এটা বলবো, কারণ সে তার বউ ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ, গায়ে হাত তোলার ব্যাপারটা এটা একটা এক্সেপশনাল, এটা একটা মানসিক সমস্যা, ওটা রাজীব কাটিয়ে উঠছে। এবং আমরা যদি রাজীবকে হ্যাঁ, recently আমার বউয়ের সঙ্গে আমার সম্পর্ক- এই টপিক বাদ দিই আমরা, এই না, না, topic- হ্যাঁ, এই topic না, একদম বাদ, একদম বাদ। একদম Close, 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 close. Recently আমার বউয়ের আমি সঙ্গে- কিন্তু এটা দিয়ে Close. একদম ক্লোজ। রিসেন্টলি আমার বউয়ের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়েছে একটা কারণে। সে একদিন টিভি দেখতে গিয়ে বাসাতে ফোন দিছে যে চ্যানেল পাল্টাই, সব দেখে যে একই চ্যানেল, 1 থেকে 100 চ্যানেল থাকে না, সব দিকে একই চ্যানেল, সে চ্যানেল খুঁজে পাচ্ছে না। আমি হচ্ছে কি বাসায় 1 থেকে 100টা চ্যানেল এটিএন নিউজ দিয়ে রাখছি, আর কোনো চ্যানেল নাই। পরে আমার বউ যেহেতু দেখে, বাধ্য হয়ে 99টা চ্যানেল এটিএন নিউজ, একটা চ্যানেল আছে হচ্ছে ওই জি বাংলা। রুমু, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার জন্য আমি আরেকটা টিভি কিনতেছি, ওটা থেকে 500টা চ্যানেল থাকে। আমি খোঁজ নিছি, ওটাতে 1 থেকে 500টা, অন্যান্য টিভিতে 1 থেকে 100টা চ্যানেল থাকে, ওটাতে 1 থেকে 500টা। কিন্তু কেবলে তো 500টা চ্যানেলে শুধু মাত্র থাকবে এটিএন নিউজ সারাদিন ধরে। আমি কি, রবি ভাই রুমুর জন্য কি করছে বলে, আমি রুমুর জন্য অমুক করছি তমুক করছি। আমি কি করছি রুমুর জন্য? আমি জানি না রুমু কখন খবর পড়বে। আমি 11টা থেকে টানা বসে আছি, এবং একের পর এক টক শো হইতে আছে। আমি তো জানি না এটা বিনোদন চ্যানেল না কি চ্যানেল, আমি তো স্কিপ করতেছি না। বস ফোনটা নেই বস, আমরা গল্পটা পরে শুনি। হ্যালো, কে বলছিলে? হ্যালো 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 মারে, এক গ্লাস পানি খেয়ে নাও। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়েরা। ওয়ালাইকুম সালাম বোনেরা। ভাইয়ের ভালো আছেন সবাই? সবাই ভালো আছে। তুমি যে ভালো না এটা তোমার কল থেকে বোঝা যাচ্ছে। তুমি কি অসুস্থ? স্যালাইনে আছো? ভাইয়া। তাহলে কম্বলের তলে মনে হয়। আমাদের আলোচনা শুনে ঘুমায় পড়ছে মনে হয় আমাদের বেশিরভাগ শ্রোতা। তাহলে মা, তোমার নাম কি? ভাইয়া, আমার নাম অর্পি। তোমার নাম অর্পি। আমি তোমার ভাই ডাকতেছি, মা ডাকতেছি, তুমি আমার ডাকতেছো ভাই। এনিওয়ে, কোনো সমস্যা নাই। তুমি কি করো? আমি ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ো। তুমি এইভাবে কাপা কাপা গলায় কথা বলতেছো কেন? ভাইয়া, আব্বু আমার সঙ্গে চলে আসতেছে। ও আচ্ছা, এটাই যে বাবা মা শুনলে চিন্তা করে দেখেন কি কষ্ট করে ফোন দেয়, কি কষ্ট করে ফোন দেয়। যে বাবা মা যদি শোনে যে তুমি আমাদের ফোন দিছো, তাহলে কি বকা দেবে না? জি ভাইয়া, তো দিবে না? কি করবে না, মানে কথা বলতে দেবে না, না বকা দেবে? কোনটা করবে? বকা দেবে। বকা দেবে। মারবে? না, মারবে না, বকা দিবে। আচ্ছা, বকা দেবে। ঠিক আছে, তাহলে তুমি আর কথা না বলে আমাদের শো শোনো, এবং শো শোনার পর, কারণ আমরা চাই না যে তুমি 2টার পরে ঘুমিয়ে পড়ো। এবং 2টার পর ঘুমিয়ে পড়ো, এবং আমি চাই না যে তুমি ফোনে কথা বলতে গিয়ে কোনো ঝামেলার শিকার হও। ঠিক আছে আপু, ভালো থাকো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তার আগে লাইন রাখার আগে তোমাকে একটা ছোট্ট করে, তুমি আমাদের শোর পক্ষ থেকে রাজীবকে একটা লাইন বলো। হ্যাঁ, সেটা হচ্ছে ভাইয়া আর মারবেন না, জাস্ট এটা বলো। জি ভাইয়া, বুঝি নাই। তুমি রাজীবকে একটা লাইন বলো, ভাইয়া আর মারবেন না, এটুক বলো। ভাইয়া আর মারবেন না, এটা ঠিক না। এটা ঠিক। আচ্ছা আপু, আমি জানি যে আমি একটা ক্লাস 10-এর মেয়ে, আমার মঞ্জু, এটা একটা হাসির শোনা, আমি আবেগ বলি- ভরা গলায়, আবেগ ভরা গলায়। আমি না, আমি কথা বলতে পারবো না, প্লিজ। না, আমি একটা বাচ্চা মেয়ে, আমি জানি একটা বাচ্চা মেয়ে। শারীরিক- তোমার বাবা কি তোমার মাকে মারে? না ভাইয়া। মারে না রাজীব। বাংলার ঘরে ঘরে এরকম মেয়ে। আমি জানি। আবার না, বলো যে ভাইয়া আর মারবেন না। ভাইয়া আর মারবেন না। ওকে আর- আপু, আর- অনেক আরো আরো আরো
শক্ত করে বলো মা, আর জোর দিয়ে বলো ভাইয়া আর মারবেন না, উনার অনেক কষ্ট হয়। ভাইয়া আর মারবেন না, ওনার অনেক কষ্ট হয়। আমি আর নিতে পারছি না, আমার এত কান্না কেন পায়, আমার এত কান্না কেন পায়। মারে তুই ফোন রাখ, ও মারবে না, ও মারবে না, ও এত পাষাণ না রে, এত পাষাণ এই মঞ্জু, এত পাষাণ রাজীব, একদম অন্যত এত পাষাণ মনির, এত পাষাণ রাজীব না, রাজীব আপনি এত পাষাণ না। আমার মনে হচ্ছে পাষাণ হইতেও পারে, কারণ উনি হাসতে হাসতে না বলতেছে, মানে এটা না না না, আমরা মানুষ কিঞ্চিত কিঞ্চিত হয়তো পাষাণ না, আমি আসলে মারবো না। এবং এই মারাটা হচ্ছে আদা আমি একটা আমার আওয়াজ না, না, কি আবার সেই লুপ শুরু হয়ে না, যায়। না, এই মারাটা একটাই মারা। আমি জীবনে একটা জিনিসই মানি, সেটা হচ্ছে মশা। আমি কথা দিচ্ছি আমি আজ মারবো না। আমি এই যে রিকোয়েস্ট করছে, আমি কথা দিচ্ছি, রাজীবের ধারণা, রাজীব মশা এটা আমাকে বলবে। রক্তের পর রক্ত যদি খেয়ে যায়, যাও, আমি আর মশা মারবো না। তারপরও আজকে দেহ উপলক্ষে ভাবিকে একটা গান শোনাতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, শোনাতে পারি নাই মঞ্জু। আমরা সেই গানে চলে যাই। আকাশ এখন মেঘলা, গান ঠান্ডা হয়ে গেছে, গান ঠান্ডা হয়ে গেছে, গান গরম হোক। এই বাকে আমরা একটা কল নিয়ে নেবো, শুনি মঞ্জুর কাছ থেকে। আকাশ এখন মেঘলা, যেও না তা একলা, অন্য কেউ শুনবেন না, শুধু তারাই শুনবেন যাদের স্বামীরা রাত্রে আপনাদেরকে মারেন, শুধু তাদের জন্য এই গান। আকাশ এত মেঘলা, যেও না গো একলা, এখুনি নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার। আকাশ এত মেঘলা, যেও না গো একলা, এখুনি নামবে অন্ধকার। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন। সময় দিয়ে জীবনটাকে বাঁধবো না তো আর। আকাশ এত মেঘলা, যেও না গো একলা, এখুনি নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার। তোমরা শুনছো মেন্টস বার্তা জেলা, তোমাদের সঙ্গে রয়েছি আসিফ। আমাদের সঙ্গে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছিলেন? হ্যালো ভাইয়া, আমি ইমন। ইমন, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে বলছো ভাই? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে ইমন। ইমন, বলে ফেলো ঝটপট তোমার মনের কথা। তার আগে তুমি একটা কথা বলো, ভাইয়া আর মারবেন না। আর মারবেন না ভাইয়া, ওকে, অনেক কষ্ট হয়। আমাকে মারবেন না। আচ্ছা, ইমনকে আমি একটা ছোট্ট না না বাবা, ইমন তার নিজের বক্তব্যটাকে বলুক, তারপর আপনি ইমনের সঙ্গে কথা বলুন। জি ভাইয়া। হ্যাঁ বলো ইমন, তুমি কি কিছু স্পেসিফিকলি বলার জন্য ফোন দিছো? জি জি ভাইয়া, রবি ভাইয়া। হ্যাঁ বলো। আপনি একটা কাজ করেন ভাইয়া, কি? আপনি রবিবারে একটা হ্যালো 89.2 তে একটা প্রোগ্রাম হয় না, হ্যাঁ জেবিএসবি, হ্যাঁ, আপনি ওটাতে চলে গিয়ে আপনার সব অপকর্ম স্বীকার করে নেন অকপটে। আচ্ছা, সব স্বীকার করে দেবো, কোনো সমস্যা নাই। জেবিএসবি আমাকে কি বলছে জানো? জি ভাই, কি বলছে? জেবিএসবি আমাকে বলছে যে আমাদের এইখানে যারা অপরাধ করে তাদেরকে আমরা নিয়ে আসি, ঠিক আছে, কিন্তু কোনো অপরাধীকে নিয়ে আসি না। যারা অপরাধ করছে সেখান থেকে তারা শেখার চেষ্টা করতেছে। কিন্তু আপনার অপরাধ এত বেশি, এত তীব্র, আপনার মূল জায়গা হচ্ছে জেলখানা, জেবিএসবি না। ঠিক আছে, একদম ঠিক কথা বলছে। একদম ঠিক, একদম ঠিক, আমি জানি। বা তার যে অপরাধ, সেই অপরাধগুলো রেডিওতে প্রচারযোগ্য না, এটাও হতে পারে। ও জি ভাই, রাজীব ভাইয়া। ভাইয়া ইমন, আপনি আর মেরে না, বুঝছেন? আচ্ছা আমি ইমন, অবশ্য সব জায়গায় না না সব অবশ্যই ক্ষেত্রে না। অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই মারবো না। আমি ইমন ভাই, আমার জন্য দোয়া করো, আমি যাতে অপরাধ জগৎ থেকে বেরোয় আসতে পারি, আমি যাতে ভালো হতে পারি। হ্যাঁ, আমার পাপের সীমা নাই, আমি যাতে ক্রিমিনালগিরি ছেড়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন বেছে নিতে পারি। এবং যদি কোনো রিক্সাওয়ালার সাথে তোমার দেখা হয়, তুমি প্লিজ তার মানে আমার হয়ে তার কাছে মাপ চেয়ে নিও। এমনকি তুমি আমাকে ফোন দিও যদি তার সময় থাকে, আমি গিয়ে তার পায়ে ধরে মাপ চাবো। ভাইয়া, তুমি তোমার বাবা মা আছেন? জি জি। তুমি তোমার বাবা মাকে বলবা যে আমার জন্য একটু দোয়া করতে, এবং যাতে আমি ভালো হতে পারি। আমি ভালো হতে চাই, ইলেকশনের আমি ভালো হতে চাই। ইলেকশনে দাঁড়াবেন না? তুমি আবার একটু বলো রাজীবকে যে ভাইয়া আর মাইরেন না, ব্যথা লাগে। ভাইয়া জাতি চায় না, আপনি মারুন তাকে। আচ্ছা রাজীব বলো।
নারীদের ভাই আর কি অত্যাচার সহ্য করা। ওকে ইমন, আমি 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 ছোট্ট আরেকটা গল্প বলতেই হবে আমাকে। আমার গল্প আবারও? না না, অবশ্যই অবশ্যই গল্প, অবশ্যই বলতে হবে গল্প। ছোট গল্প না বড় গল্প? খুবই ছোট গল্প। আমার মেয়ে যখন আরো ছোট ছিল, যখন সে মাত্র কথা শিখলো, তখন সে যেটা করতো, ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে বলতো, এই কাক ব্রাশ করেছিস, মানে তার ভাষায় বলতো, কয়েছিস, সে তো আর করেছিস বলতো না, এই কাক ব্রাশ করেছিস। তারপর তার মা যখন তাকে নাস্তা খাওয়াইতো, তখন সে হাতের রুটিগুলো নিয়ে যায় বলতো, এই কাক নাস্তা করেছিস বা নাস্তা করেছিস। আমি যখন খুব ছোট ছিলাম, মানে আজকে খুবই আত্মপ্রচার করতেছি, খুবই নির্লজ্জ আত্মপ্রচার, একদম কণ্ঠাসা। আমি যখন খুব ছোট ছিলাম, তখন একটা কাজ করতাম আমি, তখন যেটা হইতো, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেলে আমি ফ্যানের দিকে তাকাতাম এবং ফ্যানকে বলতাম যে, ফ্যান ভাই আমরা সবাই ঘুমাচ্ছি। আমি যখন খুব ছোটবেলার ঘটনা, ফ্যান ভাই আমরা সবাই ঘুমাচ্ছি, আর তুমি এত কষ্ট করে সারা রাত ধরে আমাদের বাতাস করে যাচ্ছে, তোমার এত কষ্ট। এমন অনেক হয়েছে, গরমের সময় আমি ফ্যান বন্ধ করে দিছি। আমার বাবা হঠাৎ করে ঠেমে হঠাৎ আবিষ্কার করছে, কি ব্যাপার, ফ্যান বন্ধ কেন? ফ্যান চালু করছে। আমি অনেক মানুষ হিসেবে, আমি তো আর মহাপুরুষ না, মানুষ হিসেবে আমার হাজারটা দোষগুণ আছে, অবশ্যই আছে, অবশ্যই আমার মধ্যে লোভ আছে, আমার মধ্যে ওই কামনা বাসনা খুবই শব্দ যদিও আছে, অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই। আমার খেয়াল আছে রাজীব, আপনি একবার মশা আপনাকে কামড় দিছিল, আপনি মশাকে থাপ্পড় মারছিলেন, মশা তখনও মরে নাই, ওর গা থেকে রক্ত বের হয়েছে। হু করে কেটে দিয়েছিলেন। না, আপনি আবার সন্ধানীতে গেছিলেন সে মশাকে, এক ব্যাগ রক্ত যদি মশাকে দেয়া যায়। আপনার এরকম মহানুভবতার গল্প কিন্তু চারিদিকে আছে। না সেটাই, আমরা যখন বড় হয়ে যাই, প্রবলেম কি, আপনি যখন মাছ খান, ঠিক আছে, আপনি হাও মাও করে একদম একটা মাছ একদম আমি খাচ্ছি। প্রবলেম কি ভাই, আমরা যখন এত দরদি মনে চেয়ারে বসে মানে নড়াচড়া কম করেন, চেয়ারটা ব্যথা যেত। আপনি যখন মাটি দিয়ে হাঁটতেন, আপনি হামাগুড়ি দিয়ে হাঁটতেন, কারণ হচ্ছে মাটি আপনি মাইক্রোফোনে যখন কথা বলেন, একটা কাপড় লাগিয়ে নেন মাইক্রোফোনের উপর, যাতে সে ব্যথা কম লাগে, ঠিক আছে। সেটা আমরা জানি। আপনি যখন কলম দিয়ে লিখেন, কিবোর্ড দিয়ে বুঝেন, সে অবশ্যই কলম কিবোর্ড, আমরা যখন কিবোর্ড দিয়ে লিখি না, আমরা তো কাট এন্টারের জন্য একটা এন্টার মারি। রাজীব অলওয়েজ এন্টার মারে আস্তেই করে, যাতে কিবোর্ড ব্যথা না পায়। পোশাক যখন পরেন আলতো করে পরেন, ঠিক আছে। আপনি প্যান্টে জিপার লাগান না, কারণ জিপার কষ্ট পাবে, ঠিক আছে। এটা লাগানো খোলাতে কষ্ট পাবে, ঠিক আছে। এখন আপনি লুঙ্গিতে গিট মারেন না, কারণ লুঙ্গি ছিঁড়ে যেতে গিট মারলে ব্যথা পাবে। আপনার এই মহৎ হৃদয় এবং দরদি হৃদয়ের কথা রাজীব আমরা সবাই জানি, কিন্তু ভাইয়া তুমি ইমন লাইনে আছো? জি ভাইয়া, একটা কথা বলতে চাই। শুধু রাজীবকে বলো, ভাইয়া ভাবিকে মারবেন না। মারবেন না ভাইয়া, আরেকটা কথা বলতে চাই ভাইয়া, এই শোতে যাই হোক ভাইয়া, সাজেদ আপাকে বিশেষ করে আনবেন না ভাইয়া। ঠিক আছে ইমন, আচ্ছা ঠিক আছে ইমন, আমরা আরেকজনের ব্যাপারে কথা বলি। আপনার এই দীর্ঘ কথার ছোট্ট জবাবটাই আমি দেই। আমরা যখন ছোট থাকি তখনই আমরা মানুষ থাকি। আমরা যতই বড় হতে থাকি, আমাদের ভিতরে সেই মানুষটা মারা যেতে থাকে। সেই মানুষটা সেই স্পর্শকাতর অনুভূতির সেই মানুষটা, শিশুটা মারা যায়, সেই শিশুটা আর বেঁচে থাকে না, যে সে সত্যিকার অর্থে একটা মশার রক্ত দেখে কাঁদবে এবং মশাটাকে নিয়ে ছুটে যাবে সন্ধানীতে। এটা আসলেই আপনি গেছেন তো? সেটাই, আমি খুবই খুশি হইতাম, আমি সত্যি খুব খুশি হইতাম যদি আমার মনের মধ্যে সেই শিশুটা এখনো বাস করতো। কিন্তু দুঃখজনক ভাবে আমার সেই শিশুটা আমার মধ্যে থেকেও মারা গেছে। আপনি শেভ করেন না, যাতে আপনি দাড়ি কেন কাটেন? দাড়ি কেন কাটবেন? না সেটাই, কেন দাড়ি কাটবেন? সেটাই। আমি ঘড়ির ব্যাটারি খুলে রাখি সারাদিন, সবকিছুই ঘড়ির ব্যাটারি খুলে তা রাখে, কারণ যাতে ঘড়ি সারাদিন কেন দৌড়াবে, ওর তো রেস্ট দরকার আছে। সেটাই, ঠিক আছে। চুল কাটে না, চুল না সেটাই, আমি বাসায় গিয়ে কাটাকাটি বাদ পুরাপুরি বাদ। আচ্ছা, পুরাপুরি বাদ। এবং চিড়িয়াখানায় যখন রাজীব যায়, তার টিকিট লাগে না, কারণ চিড়িয়াখানার কিউরেটর বলে, আপনি তো আমাদের মেম্বার, আসেন। খাঁচা ছেড়ে কখন বের হইলি? খাঁচা ছেড়ে কখন? না আমি ভাবছিলাম যে ওরা আবার দেখে নাকি। না দেখে চিড়িয়াখানা। আমাকে চিড়িয়াখানার লোক বলছে, বানর শাখার সদস্য, আমাকে চিড়িয়াখানার গেরিলা ও বন মানুষ শাখা, আমাকে চিড়িয়াখানার লোক বলছে, ভাই আপনি চিড়িয়াখানায় ঢোকেন, ঘোরেন, সবই ঠিক আছে, প্লিজ ভালুকের খাঁচার সামনে যাবেন না। কেন? কারণ ভালুক আপনাকে দেখলে ভয় পাবে। সে হচ্ছে রাজীব, হচ্ছে বালুক শাখার আজীবন সদস্য। চিড়িয়াখানায় তার টিকিট লাগে না, তাহলে যে এত কষ্ট করে কোনো কিছুই কাটে না, মোটামুটি ভালো, খুবই ভালো লাগে। এবং আমরা আনন্দিত, আমাদের সাথে খুব রেয়ার এনিমেলরা থাকে, সে
আমি নিজে একজন কারাগারের লোক, প্যারালাইজার শো করি, আরেকজন তাকিয়ে থাকার কথা চিড়িয়াখানা। আসলে বাস এই যে আজীবন সম্মানতার যে আপনি সদস্য বিশাল এটার অভিজ্ঞতা যদি একটু আমাদের বলতে। না অভিজ্ঞতা না, সিরিয়াসলি বলতেছে, আমাকে চিড়িয়াখানা মানে কখনো সেই দিন ভালুকের আপনার কেমন লাগছিল? ভালুকের যেদিন আমি না আপনার আমি চিড়িয়াখানা গেলে আমাকে দেখে বাঘ ভালুক এসব ভয় পেয়ে যায়। তো চিড়িয়াখানা বাঘ ভয় ভয় পায় পাওয়ার না, এটা- এইটা আবার বেশি বললেন। বাঘ ভয় পায় না, যেটা হয়েছে যে আপনি যেহেতু ওই মানে মানুষ আপনার শাখার অনুভূতি সভাপতি, সেই সময় কেমন ছিল যেদিন আপনাকে এই উপাধিটা মানে আমি আজীবন- তারপর থেকে আর চিড়িয়াখানায় ঢুকেই না, কারণ চিড়িয়াখানার ওরাও তো মানুষ, তাদেরও তো মন আছে। আচ্ছা আমরা একটা ফোন নেবো। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, হ্যালো, আমাদের কিন্তু ফেসবুক চালু হয়েছে রবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যালো, বর্ষি বাহিনী। কি নাম? আমি তাসনিম বলছি। কি নাম? কি কুম? তাসনিম। তাসনিম। আচ্ছা তাসনিম, তাসনিম কি অবস্থা? ও খুব ভালো। খুব- আমি পালাই আসছি বিছনা থেকে। ও বুঝে, তোমারও বাবা মার সমস্যা যে না বাবা। না, আমার নানুর সমস্যা। ও তোমার নানু। আমাদের ঘরে ঘরে আজকে দুঃখী নারী। কোন মেয়েকে তার বাবা মা মারে, কোন মেয়েকে তার নানু মারে, না না, আমার নানু মারে না, বকা বকা দেয়। দেয়। তাও তো তুমি অনেক ইয়েতে আসা। এমন মেয়ে আছে যে হাজবেন্ড শনি সোম বুধ ধরে ধরে মারে। ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বলো। রবি ভাইয়া, হ্যাঁ, আমি আজকে 1 মাস পর আপনাদেরকে পাইছি। কিন্তু এই উপলক্ষে তুমি জাস্ট একবার বলো ভাইয়া আর মারবেন না। ভাইয়া আর মারবেন না। Thank you. রাজীব ভাই অনেক হ্যাঁ। কষ্ট হয়। ওকে আপু, ভাই একটু মঞ্জু ভাইকে দেন না। এই যে মঞ্জুর সঙ্গে কথা বলো। হ্যালো হ্যালো। ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনি 89.2 তে কুয়াশাতে একটা সুর দেন, সুর? মানে কুয়াশাতে কণ্ঠ দেন। হ্যাঁ কখনো কখনো দেই। ভাই একটা গান গাবেন। তোমাকে আমি তাসনিম বলি, গান তো অবশ্যই মঞ্জু গাবে। মঞ্জু কেবল কুয়াশাতে কণ্ঠ দেয় তা কিন্তু না, মঞ্জু আরো অনেক কিছুতে কণ্ঠ দেয়, আর অনেক অনেক অনেক। যেমন বিটিভিতে যে 8টার খবরটা হয়, ওইখানেই কিন্তু যে সংবাদ পড়ে পরে একজন কিন্তু সে হচ্ছে লিপসিং করে না লিপ রিডিং, সেটা হচ্ছে তোমার ধরো যে মৌসুমী যে গান গায় না, ও আমার বন্ধু গো চিরসাথী ভালোবাসা, এটা কি মৌসুমীর গান না এটা রুনা লাইলার গান? না লালা, রুনা লাইলার গান। কিন্তু মৌসুমী কি করে এখানে ঠোঁট মিলায়। হ্যাঁ, সে ঠোঁট মিলায়, ঠিক আছে। শাবনূর যখন গান গায়, সে কি এটা তার নিজের গান না এটা রুনা লাইলার গান? অন্যজনের গান। রুনা লালা গাইতে হবে এরকম কোনো কথা? রুনা লাইলা বা সাবিনা ইয়াসমিন বা অন্য কেউ, ঠিক আছে। একইভাবে আমাদের যতগুলো টিভি স্টেশন আছে সব পুরুষ কণ্ঠ, হ্যাঁ হ্যাঁ, ওইটা কিন্তু তারা ঠোঁট মিলায়। রাজীব সুন্দর বলছে লিপ রিডিং, ব্যাকগ্রাউন্ডের ভয়েস দা মঞ্জুর, বুঝেছো? হ্যাঁ। আচ্ছা রবি ভাইয়া, হ্যাঁ বলো শোনা। আপনি রাজীব ভাইকে এত পচান কেন? আমি কোথায় পচাই? তুমি জাস্ট তার আগে একবার বলো ভাইয়া আর মারবেন না। বলো আচ্ছা, তাসনিম। উনি যে ওনার বউকে শুধু মারি, তা কি উনি কি ভালোবাসে না? হ্যাঁ, অবশ্যই ভালো। আমার কথা তো সেটা, তাহলে? যাকে ভালোবাসেন তাকে কেন মারেন? সেও তো একটা মানুষ, সে তো অনেক আশা করে আপনার সঙ্গে সংসার করতে। তুমি বলো, তোমার স্বামী যদি তোমাকে শনি না না, সোম মঙ্গল, আমার তো চিন্তা হয় আমি বিয়েই করবো না। হ্যাঁ মানে বিয়ে করার আগে জিজ্ঞেস করবা যে আপনি রাজীব কিনা, শিওর হয়ে যাবো। কারণ কি দরকার মার খাওয়ার? আমরা আমাদের জীবনটা মারের উপর কাটে। ছোটবেলায় বাবা মা মারে, স্কুলে গেলে স্যাররা মারে, অফিসে আসার পর বস মারে, বাসায় যাওয়ার পর যদি স্বামী মারে, আমরা কিভাবে থাকবো? তোর কি কষ্ট হয় না? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। তুমি আবার একটু আবেগ দিয়ে বলো, তোমাদের কথাতেই রাজীব সুস্থ হয়ে যাবে। বলো ভাইয়া আর মাইরেন না। ভাইয়া আর মারবেন না প্লিজ। Good. তোমার এই সুন্দর অনুরোধের জন্য মঞ্জু একটা তোমার জন্য গান শোনাবে। শোনা, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আজকে একটা গান শুনতেছিলাম, ওই গানটা একটু Please, ট্যাগলাইন please. করি। যখন নিঝুম রাতে সবকিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম, আমি চাঁদের আলো হয়ে তোমার
কালো ঘরে জেগে রই সারা নিশি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি যখন নিঝুম রাতে সবকিছু চুপ নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা দিশি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, কোথাও যাবে না। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, এবং আজকের এই শোটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই শোতে আজকে গোটা জাতি একতাবদ্ধ হয়েছে, গোটা জাতি একতাবদ্ধ হয়েছে এক স্লোগানে, রাজীব আর মারবেন না। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি, এবং আমার সাথে যারা রয়েছেন তারা এই মুহূর্তে কেউ স্টুডিওতে নাই, সবাই খেতে চলে গেছে। আমরা এখন একটা ফোন নেবো। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, কে বলছিলে? ওয়ালাইকুম আসসালাম। তামান্না। হ্যাঁ তামান্না, কি অবস্থা? আচ্ছা, কোথা থেকে বলছিলে তুমি? কোথা থেকে? নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ তামান্না, তুমি বলো আমাদেরকে কি বলার জন্য ফোন দিয়েছো? তুমি কিছু বলার জন্য ফোন দাও না, এমনি ফোন দিছো, তাই তো? রাজীবের সঙ্গে কথা বলতে চাও? আচ্ছা, তুমি তার আগে বলো রাজীব ভাই আর মাইরেন না। আচ্ছা, তোমার কাছে এটা কেমন লাগে যে যারা যেসব স্বামীরা বউদেরকে মারে? কি মনে হয়? ও, তোমার তো এক্সপিরিয়েন্স নাই, কি তুমি কিভাবে বলবা? কিন্তু তোমার কাছে এমনি কি মনে হয়, এটা ভালো না খারাপ? খারাপ মনে হয় না? আসলে তুমি খুব ভালো কথা বলছো, তোমার তো আসলে এক্সপিরিয়েন্স নাই মায়ের খাওয়ার। তুমি কি কারোর হাতে মাইর খাইছো কখনো? বাবা মা, স্কুলের টিচার? হ্যালো, হ্যাঁ, তুমি কি কারো হাতে কখনো মার খেয়েছো? হ্যালো 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 হ্যালো। যাই হোক, রাজীব আপনি ছিলেন না স্টুডিওতে, আরেকজন ফোন দিয়ে আপনাকে একই অনুরোধ জানিয়েছে। আমরা এখন আরেকটা কল নেব, দেখি উনি কি বলেন। আমরা তার কলের জন্য অপেক্ষা করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছিলেন? জি, আমি মরিয়ম বলতেছিলাম। মরিয়ম, আপনি শুরুতেই বলেন রাজীবকে যে রাজীব আপনি আর মারবেন না। হ্যাঁ, রাজীবকে বলেন যে রাজীব আপনি আর মারবেন না। জি, এটা আমি বলতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে যে আমি রাজীব ভাইয়ার সাথে আগে কথা বলতে চাই। হ্যাঁ, রাজীব তো এই মুহূর্তে স্টুডিওতে নাই, আর আপনি এই অনুরোধ না করা পর্যন্ত কথাও বলবে না। হ্যাঁ, হ্যালো রাজীব ভাইয়া। রাজীব নাই এই মুহূর্তে, আপনি জাস্ট ওটা বলেন, ও চলে আসবে। না, আমি রাজীব ভাইয়ার সাথে কথা বলবো। দেন, আমি জানি রাজীব ভাইয়া এখানে আছে। রাজীব এই মুহূর্তে, আপনি আমার সঙ্গে একটু কথা বলুন, ও খাচ্ছে, খেয়ে চলে আসবে, সমস্যা নাই। হ্যালো রাজীব ভাইয়া। রাজীব এই মুহূর্তে নাই আপু, আমি আপনাকে সত্যি কথা বলছি, একটু অপেক্ষা করতে হবে, 2-1 মিনিট, ও একটু আচ্ছা শুনেন, তাহলে আমি আপনাকেই বলে দিচ্ছি। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে রাজীব ভাইয়াকে বলবেন যে রাজীব ভাইয়া যে বউকে মাইকটা দেয়, সেই মাইকটা যেন আর না দেয়। ঠিক আছে, ঠিক আছে। ওই মাইকটা যেন রবি ভাইয়া, আপনি বা মনে করেন লোবান ভাইয়া, মঞ্জু ভাইয়া, মনির ভাই, আপনারা যারা যারা আছেন তারা মাইকটা ভাগ করে নিয়ে। এই কথাটাই আমি রাজীবকে 1000বার বলার চেষ্টা করছি যে আপনার মারার ইচ্ছা হলে আপনি আমাকে বলেন,
আমাকে মারবে ভাই, আর কাউকে না। ভাই আমাকে মার, আমাকে মেরে ছাত্রা করে ফেল। তুই বইটাকে কেন মারিস, কেন বইটাকে মারিস, কেন মারিস? আর আমি আসলে রবি ভাই, আমি আপনার অনেক বড়, সে আমার অনেক বড় কি তার বলার আগে টুট টুট হয়ে গেল। রাজীব, আরেক মহিলা ফোন দিয়েছেন এবং তিনি আপনাকে অনুরোধ করেছেন, মানে ইউনিক আইডিয়া বস, যে আপনার যদি মারার ইচ্ছা হয় আপনি রবিকে মারেন, লোবানকে মারেন, মনিরকে মারেন, জাহিদকে মারেন, মঞ্জুকে মারেন, কিন্তু ভাবিকে যেন না মারেন। উনি একজন নির্যাতিতা গৃহবধূ হিসেবে আপনাকে এই অনুরোধটা করেছেন এবং আশা করি আপনার পাষাণ হৃদয় একটু হলেও গলবে। স্বয়ং হিমালয় পর্বত গলে পানি হয়ে যাচ্ছে, না তা তো উত্তর মেরুর বরফ সব গলে পানির উচ্চতা বেড়ে না। যাচ্ছে। এটা খুব ভালো প্রস্তাব দিছে যে আমি চাইলে যে কথিত মাঠটা আমি বকে দেই সেটা আমি ভাগ করে নিতে পারি। যখন আপনার মাইলের Actually- নেশা উঠে বস, হ্যাঁ, হ্যাঁ, না না, পিনিক উঠে, actually- হ্যাঁ হ্যাঁ, খুব সেই ভালো পিনিক বলছেন ওঠার যে সময়, আপনি ধরেন মারের অন্য কারণে- নেশা, হ্যাঁ, খুব ভালো পিনিক, কথা বলছেন, পিনিক। মারের পিনিক, পিনিক, মারের পিনিক উঠতে গেলে যেই পর্যায়ে যেতে হয়, আনফরচুনেটলি আমি ওই পর্যায়ে কখনো যাই নাই। তো এই কারণে আমি আপনাদেরকে মারতে ওই পারছি না। সময় তো আপনার সেন্স Sense থাকে না, আপনি তো আপনি- জানেন আপনি না জানেন। actually। আচ্ছা, আমি জানি না, আপনারাই জানেন, খুবই ভালো কথা। হ্যালো, খুবই কে ভালো বলছিলে? লাগলো, আমার চেয়ে আপনারাই ভালো জানেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কিবরিয়া নাগামের থেকে। কিবরিয়া, আগে রাজীবকে বলো এটা। জি না ভাইয়া, আমি জানি রাজীব ভাই তো, আরে না না, বলেন, কোনো সমস্যা নাই। আমি বললাম না, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সবচেয়ে ভালো জানেন আপনি কি, কোনো সমস্যা নাই, আপনি বলেন না। আমি খুব এনজয় করতেছি, ইনফ্যাক্ট সত্যিকার অর্থে খুব এনজয় করতেছি, সিরিয়াসলি। ভাই। হ্যাঁ বলেন। মাইরের না বলো। আপনি বলছেন ওই রবি ভাইকে মারেন না, ঠিক আছে? রবি ভাইকে আপনি মারেন, এটা উনি শোতে স্বীকার করবো না কখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রবি ভাইকে আর মারবো না, ঠিক আছে, না, কাউকেই মারবো না, আমাদের কথা হচ্ছে আমাদের মারো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের মারো, আপনাদেরকে মেরে মারবো। আমাদের রক্ত বের করে ফেলা। ঠিক আছে কিবরিয়া, আমরা এই শোটা করি একটা কজের জন্য, একটা ভালো কাজের জন্য, এবং মহৎ সেই ভালো উদ্দেশ্যে। মহৎ উদ্দেশ্য থেকে করা হয়। ঠিক আছে, মেন্টস আমাদের হুদায় পয়সা দেয় না, এটা সামাজিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারে পয়সা দেয়। এবং আপনি এই আন্দোলনে রাজীবকে- অংশ নিচ্ছেন। রাজীবকে মারার অনুরোধটা একটা বাক্য আপনাকে বলতে বলছিলাম, আপনি সেটা না বলে আপনি প্রমাণ করলেন যে আপনি ঘাতকদের পক্ষে, আপনার চারিদের পক্ষে, যারা ঘরে ঘরে স্ত্রীদেরকে মারে আপনি তাদের পক্ষে, না, ঠিক আছে, নির্যাতনকারীদের পক্ষে। কিবরিয়া, আমরা সরি, আপনার ফোনটি আমরা আর রাখতে পারছি না, আপনাকে শেষ সুযোগ দেওয়া হবে। আপনি শুধু বলেন, রাজীব ভাই আর মারবেন না। রাজীব ভাই আপনি আর মারেন না, রবি ভাই কথা বলতে পারছি না। না, সেটাই আমরা বুঝতে পারতেছি। আপনার এরপর থেকে ফোন দিয়ে সালাম দেওয়ার পরেই প্রথম যে কথাটা বলবেন, রাজীব ভাই আর মারবেন না। হ্যাঁ, এটা একটা ভালো পদ্ধতি, এটা একটা ভালো পদ্ধতি। রবি ভাইকে মারেন না, কারণ রবি ভাই খুবই কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আপনি ঠিক আছে কিবরিয়া, অসংখ্য ধন্যবাদ আমার কথা ঘুরানোর জন্য। লাইনটা আমরা অবশ্যই কেটে দিতে বাধ্য হচ্ছি। যাই, আরেকটা কল নাও। মঞ্জু, তোমরা যখন খাচ্ছিলা তখন এক ভদ্রমহিলা ফোন দিয়েছিলেন, উনি খুব সম্ভবত, হ্যাঁ, নিজেও নির্যাতনের শিকার। উনারও ঘরে খুব সুন্দর রাজীবের মতো একজন আছেন। তো ওটা একটা ভালো আইডিয়া দিয়েছেন যে আপনার মারার পিনিক উঠলে আপনি রবিকে মারেন, মঞ্জুকে মারেন, লোবানকে মারেন, কিন্তু ভাবিকে মারবেন না। এবং বিশ্বাস করো মঞ্জু, আমি এই শো প্রস্তাবটা কিন্তু খুবই উন্নত, খুবই খুবই উন্নত। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এখানে সামান্য একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে মানে আমাদের সবাইকে মারতে আসলে পরবর্তীতে ওনার পরিস্থিতি কি না, হতে পারে না, আমরা হাসি সহ্য মুখে করব, সহ্য করব, সহ্য করব। সহ্য মুখ বুঝে সেটা সহ্য করব। আমি মানে মঞ্জু এই শোতে হাসাহাসি করতে আসি, আজকে আমার চোখে জল এসে যাচ্ছে যখন লিসনারদের এইসব অনুরোধ হ্যাঁ, আমি শুনছি। জানি আপনার অলরেডি জামা কাপড় এবং পরনের পরিধেয় একটা জায়গায় ভিজে গেছে কাঁদতে কাঁদতে। ওটা আর অন্য কোনো কারণে নয়, কান্নার এই জল, চোখের জল। রাজীব, অশ্লীল, মানে মারাটাও একটা অশ্লীল কাজ। ফ্যামিলি শো, ফ্যামিলি শো না, আমি বলি কি না, বলুক রাজীব, এগুলো বলুক, কারণ সবচেয়ে অশ্লীল কাজ হচ্ছে নিজের বউকে মারা। এর বাইরে কার কোথা দিয়ে জল বেরোয় এগুলি বললে আমরা এগুলি মেনে নেব, তারপরে ওরা যত খুশি বলেন, মারবেন না। হ্যালো, কি বলছিলেন? হ্যালো, আমি শশী বলছিলাম। শশী, আগে বললেন শপথ। হ্যাঁ, রাজীব ভাইয়া, হুম, আপনি দয়া করে আপনার বউকে আর কখনো মারবেন না। সবাই হাততালি, একদম খুবই স্পষ্ট করে বলছে। শশীর জন্য একটা বড় হাততালি। এবং শশীর মতো সাহসী প্রতিবাদী নারী যতদিন বাংলার ঘরে ঘরে আছে, রেডিওতে যতদিন কল দেবে এরা,
ততদিন রাজীবরা তাদের কালো হাত আর তুলতে পারবে না। শশী, আই লাভ ইউ। সেটাই আসলে আমি তো বলেছি যে আমি আর আমার বউ বা আমার প্রেমিকা আমরা আলাদা কেউ নেই, আমরা একই বৃন্তে দুটি ফুল হয়, দুটি বৃন্তে আমরা একই ফুল, একটাই ফুল। বিথি ব্যথা পেলে আমি ব্যথা পাই, বিথি কাঁদলে আমি কাঁদি, নিজেকে কষ্ট দেয় যখন বোঝো কেন মারো। আচ্ছা যাই হোক, তাহলে এরপর থেকে আর কোনো সময় মারবেন না। আচ্ছা ঠিক আছে, আর কখনো যা মারছেন খুশি হয়েছো তুমি? হ্যাঁ ওকে। এবার শশী তুমি তোমার ফেসবুক আইডিটা বলো, আমাদের শ্রোতারা গভীর আগ্রহ নিয়ে মানে ফেসবুক খোলার যে উপকারিতাটা এই পর্যন্ত তাদের ফুলফিল হয় নাই আর কি। ভাইয়া সরি, আমি তো ফেসবুক ও তুমি ফেসবুক ইউজ করো না। শো তে যখন কল দিবা আগে বলবা দুইটা কথা, এক হচ্ছে আমার ফেসবুক নাই, তাহলে আমরা সিদ্ধান্ত নেবো যে আমরা বাকি বা ফেসবুক নাই, এদের কল করার কি দরকার? কি বলবো একবারে বলে ফেলেন না। আচ্ছা ঠিক আছে। ভাইবার থাকতে পারে, ভাইবার তো খোলে নাই না? কিছু নাই, কিছুই নাই। আচ্ছা ভাই আপনি বলতে পারবেন আমি কিসে পড়ি? হ্যাঁ বলতে পারবো। বলেন। তুমি টেবিলে বসে পড়ো, চেয়ারে বসে পড়ো। কোন ক্লাসে? প্রেমেও পড়ো। কোন ক্লাসে পড়ো? জি। তুমি হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ার, মাস্টার্স আছে না। তাহলে তার সন্তান মাস্টার্সে পড়ে না, রিয়েলি সত্যি কথা যেটা আমি ক্লাস 4 এ পড়ি। কয়বার ফেল করছো তুমি মা? ক্লাস 4 এ পড়ো? সর্বোচ্চ 8 বার ফেল করার একজন রেকর্ড আছে, যাকে নিয়ে পত্র পত্রিকা লেখালেখি হয়েছিল। আদু ভাই? হ্যাঁ আদু ভাই, রাইট। তুমি কয়বার ফেল করছো? তোমাকে নিয়ে তো লেখালেখি হওয়া উচিত, যাহা বলিব সত্য বলিব তো তোমাকে নিয়ে আসা উচিত। না ফেল করে নাই, তুমি ক্লাস 4 এ পড়ো না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমার বড় মেয়েও ক্লাস 4 এ পড়ে। তোমার জন্য তো এই শো না, ঠিক আছে? এবং রাজীব কেন? মানে আমরা এখানে এই শোতে না ডোমেস্টিক ভায়োলেন্স চ্যালেঞ্জ না, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে শিশুরাও তারাও অনেক সময় দেখে, সচেতন না বস, প্রত্যক্ষদর্শী অনেক সময় দেখে। ও অ্যাকচুয়ালি শিশুর পর্যায়ে পড়ে, তাই না? হ্যাঁ কিন্তু মানে আপনাদের শোটা আমার অনেক ভালো লাগে। হ্যাঁ অনেক ভালো লাগে। সমস্যা হয় কি যে রাজীব শুনলে তো কোনো দোষ নাই, এমন তো কোনো আইন নাই। না দোষ নাই সেটা ঠিক আছে, এমন কোনো আইন নাই যে বাচ্চারা শোটা শুনতে পারবে না। কিন্তু তোমাকে যেহেতু আমি বড়, ঠিক আছে, জাস্ট একটা অনুরোধ করব, যখন, কারণ এই শোতে আমরা এমন কেউ কোনো কথা বলি না, আমি বলি না, মঞ্জু বলে না, লোবান বলে না, মনির বলে না, জাহিদ বলে না, কিন্তু রাজীব যখন কথা বলে খুবই অশ্লীল কিছু কথা বলে ফেলে, ওই সময়টা যখনই রাজীব কথা বলবে ওই সময়টা কানে হাত দিয়ে, কানে আঙুল দিয়ে রাখবে বা হেডফোন খুলে ফেলো ঠাস করে, ঠিক আছে? এটাই, তাহলে এই শো শুনতে পারবা। এই শো এটা পরিবারের সকলে, বিশেষ করে ক্লাস 4 এর উপযুক্ত করে এই শোর সিলেবাস তৈরি করা হয়েছে। ওকে ভাইয়া। আচ্ছা, আর জানেন রবি ভাই আপনার ভয়েসটা না অনেক সুন্দর। হ্যাঁ আমি সেটা জানি যে আমার ভয়েস অনেক সুন্দর, কিন্তু তুমি আমাকে সামনে দেখো নাই, দেখলে উল্টা দিকে দৌড় দিতা। কারণ হচ্ছে স্কুলের বইতে যেসব ভূতেদের ছবি দেখো, ওর বদলে যদি আমার ছবি ছাপাই দেওয়া হয় তাহলে তোমরা আরো বেশি ভয় পাবা। তবে তাতে কি হয়েছে ভাইয়া? মানুষের মন দেখতে হয়, বাইরে না। মন দেখতে হয়, বাইরেটা দেখতে হয় না। ক্লাস 4 এর যুগ যে কত এগোইছে ক্লাস 4 থেকে আগাইছে, এবং ক্লাস 4 এর একটা বাচ্চা মেয়ে আপনাকে অনুরোধ করেছে করুণ ভাবে অনুরোধ। ভাইয়া না বলে তো আঙ্কেল বলা উচিত। না তারপর ভাইয়া বলছে, বলুক, সমস্যা নেই, সময়ের সাথে সেটা সমস্যা নেই, বলুক মঞ্জু। কিন্তু দেখো আমরা কিন্তু এই শোর মাধ্যমে একটা সচেতনতা তৈরি করতে পারছি। গৃহবধূ থেকে ক্লাস 4 সবাই কিন্তু এক বাক্যে সহস্র কণ্ঠে বলছে রাজীব আর মারবেন না। আমরা একটা গান বানাই ফেলি, রাজীব আর মারবেন না, 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 রাজীব আর মারবেন না। রবি ভাই আমাদেরকে বাচ্চারা আমাদেরকে আর মারবেন না প্লিজ, খাবেন হইছে, আর মারবেন না, রাজীব 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 আর মারবেন না। শেষ হইছে। অসাধারণ একটা র্যাপ সঙ্গীত, রাজীব আর মারবেন না। এটা র্যাপ সঙ্গীত ছিল না, যে এই নির্যাতনটা করছেন ওটা আর কি একাট দিয়েছিল সঙ্গীত। এই যে বললাম না যে যখন রাজীব কথা বলবে তখন আপনারা সাউন্ডটা কমাই দিবেন, যারা ক্লাস 4-5 এ পড়েন, ঠিক আছে, বা যারা একটা পারিবারিক শো শোনার আশায় বসে থাকেন তারা অবশ্যই খুব সাবধান থাকবেন। সবকিছুর মধ্যে কেন রাজীব, না অনেস্টলি বলি যে শব্দটাই খারাপ কিছু নাই, শব্দটা অবশ্যই
সবাইকে পরিষ্কার করে মানে বোঝানো। রেপ শব্দটার মধ্যে খারাপ কিছু অবশ্যই নাই। খারাপ কিছু নাই, কাজটা খারাপ, কাজটা খারাপ, এক লেভেল শব্দটা খারাপ না। এক ধাপ আপনি এগিয়ে। আপনি বোঝাতে পারেন, এমনও হয় যে অনেক শিশু নির্যাতনের শিকার হয়, অন্যায় আদরের শিকার হয়, আপনি তাদেরকে দুষ্ট আদর সম্পর্কে বুঝাতে পারেন। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে এই শব্দগুলো আমি উচ্চারণই করবো না বা বলবো না, আমার মনে হয় এই শব্দটার কোনো দোষ নাই, কাজটা খারাপ। আপনি আপনার বলতে পারেন। সাথে কথায় কে কবে পেরেছে রাজীব? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। কে কবে পেরেছে? হ্যালো, কে বলছিলে? হ্যালো, হ্যালো, কে বলছিলে? আমি আনমোল ফ্রম বেইলি রোড। ইংলিশে কেন বলতেছো? না, সরি। রবি ভাই, আপনার কাছে না আমার একটা অ্যাডভাইস নেওয়ার দরকার ছিল। অ্যাডভাইস? ওকে, অ্যাডভাইস দিচ্ছি, কিন্তু তার আগে তুমি বলে নাও সেই কথাটি, রাজীব আর মারবেন না। সুর করে একটু, মানে রাজীব আর মারবেন না ইয়ে হয়ে গেছে তো, রাজীব আর মারবেন না, রাজীব আর মারবেন না। হ্যাঁ বলো। রাজীব ভাইয়া আর মারবেন না। ওকে, মারবো না। আর আমার রাজীব ভাইয়ের ব্যাপারে একটা, আমি শ্রদ্ধা রেখে বলতেছি, রাজীব ভাইয়ের ব্যাপারে একটা অনেক বড় কমপ্লেন আছে। রাজীব ভাইয়া একবার বলছিল যে মা যে শিশু কি জানি মা শিশু। আমি বলছি মা যদি পাগলও হয়ে যায় সব ভুলে যেতে পারে, কিন্তু তার শিশুকে কখনো ভুলবেন। হ্যাঁ, এইটার জন্য আপনি বলছেন যে নারী সমাজ অনেক নিচু কি জানি হ্যাঁ হ্যাঁ, এগুলি রাজীব প্রায় বলে। আমরা নিষেধ করি যে আপনার এই ব্যক্তিগত ধ্যান ধারণা, মেয়েরা নিচু, মেয়েরা সত্যি বলার আমি দরকার নাই। নিচু বলি নাই, আমি বলছি মা হয়তো পাগলও হয়ে যেতে পারে, কিন্তু মানে যাই হোক, পৃথিবী সম্পর্কে সে তুমি ভুলে যেটা যেতে পারে, নোটিশ করেছো, কিন্তু তোমার কখনো কাছ তার থেকে সন্তানকে মেন্টাল কখনোই বাতি ভুলবে জ্বালা না। শো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছে যে রাজীবের আমরা অনেক কিছু সেন্সর করতে পারি না, রাজীব মুখ ফসকে বলে ফেলে। তুমি কষ্ট পেও না, এটা হয়তো কোটি মানুষের মধ্যে একা একজন রাজীব ভাবছেন, কিন্তু এই শোর অন্য যারা আছেন, আমি, জাহিদ, মনির, লোবান, মঞ্জু, আমরা সবাই কি ভাবি জানো? আমরা সবাই ভাবি যে নারীর স্থান পুরুষের চাইতে এগিয়ে, পুরুষের চাইতে নারীর স্থান এগিয়ে। তুমি কি কখনো দেখেছো, মানে নারী কিন্তু সত্যিকার অর্থে খুব ক্ষমতার প্রতীক। তুমি কি ওই যে বিচারকের একটা সাইন দেখেছো, ওই যে হাতে দাড়ি পাল্লা? না ভাইয়া। হ্যাঁ, ওইটাতে দেখবো যে ওইটার প্রতীক একজন মেয়ে, হাত চোখে কাপড় বাঁধা, হাতে দাঁড়িয়ে পাল্লা মেয়ে। মেয়েরা অনেক 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 শক্তিশালী, অনেক ক্ষমতাবান, এবং মেয়েদেরকে শ্রদ্ধা করা উচিত। আমি আমার কথাটা বলি। বলো বলো বলো। তারা কিন্তু বলে নাও যে রাজীব আর মারবেন না। আমি আরেকটা যোগ করি রবিভাইয়ের সঙ্গে। পৃথিবীতে এই মানব জগৎ টিকে থাকার জন্য পুরুষদের কোনো প্রয়োজন নাই, নারীরাই যথেষ্ট। বায়োলজিক্যালি এটা প্রুভেন যে একমাত্র একজন নারী একটা নারীর জন্ম দিতে পারে, সম্ভব, কিন্তু একটা পুরুষের পক্ষে কখনোই জন্ম দেওয়া সম্ভব না। মানব সভ্যতা টিকে থাকতে পারে শুধুমাত্র নারীদেরকে দিয়েই। ওকে 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 হ্যাঁ, এখন আপনার কাছ থেকে মতামত নেওয়ার বিষয়টা হলো, আমি বই মেলা একটা বই ছাপাতে চাচ্ছি, এটা নারীর মর্যাদা নিয়ে, কিন্তু এখন আমি আপনার কাছে এটা বলতে চাই, একদম ঠিক জায়গায় ফোন দিছো। বলো। আমি এখন মানে যে হেডলাইনটা দিব, মানে বইয়ের যে হেডলাইন, ওইটার মাধ্যমে কিভাবে মানুষ বই পড়ার মধ্যে আরো আগ্রহী হবে। আচ্ছা, তুমি এটা তোমার বইয়ের একটা সুন্দর হেডিং চাচ্ছ, এই তো? তুমি তোমার বইয়ের হেডিং দিবা, কেউ রাজীব হবেন না, নারীর প্রতি সহিংসতা দূর। তুমি চাইলে মডেলও আমি মডেলও হলাম। প্রচ্ছদে রাজীবের ছবি থাকবে, যে রাজীব লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। এখানে আরো অনেক গল্পের পার্ট আছে, তো তাই আমি জিজ্ঞেস করতে চাই। না না না, এটাই রাজীব হয়েও না, মানুষ হও, এটাই একটা ভালো আইডিয়া। রাজীব হয়েও না, মানুষ হও। আচ্ছা ভাই, আরেকটা রিকোয়েস্ট, যে মঙ্গলবারে যাতে সাজেদা আপু আরেকটু বেশি কথা বলে। আচ্ছা ঠিক আছে, সাজেদাকে সেটি জানিয়ে দেব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং নিরাপদে থাকো। রাজীব হয়েও না, মানুষ হও। ছোট্ট একটা বিরতি নিতে হবে, যাই না? ছোট্ট একটা বিরতি, আবার ফিরে আসবে, তখন আমাদের সঙ্গে থাকুন। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান্স এবং মনির, এবং আমাদের সঙ্গে ফোন রয়েছে। হ্যালো, কে বলছিলেন? ফোনে রুমু আছে। রুমু, কেমন আছো?
এই তো ভালো। আচ্ছা, কথা বলো রাজীবের সাথে। রাজীব। হ্যালো রুমু, কি অবস্থা? এই রাজীব ভাই, কি অবস্থা? একটু ক্লান্ত, রবি ভাইয়ের একই বকবকানি শুনতে শুনতে বিরক্ত, আমার ধারণা শ্রোতারাও বিরক্ত, তবে একটু চিন্তিত। সে আজকে আমাকে নিয়ে অনেক প্রশংসা সূচক কথা বলেছে যে রাজীব খুব ভালো মুক্তমুখ। প্রবলেম কি, রবি ভাইয়ের বেশিরভাগ কথা মানুষ বিশ্বাস করে না। সে যে বলতেছে আমি বউ পিটাই, সেটা কেউ বিশ্বাস করতেছে না, এটা আমি জানি, কিন্তু সে যে বলছে যে রাজীব ভালো মুক্তমুখ, আমার ধারণা এগুলো মানুষ অবিশ্বাস করতেছে। আমি এটা খুবই আতঙ্কিত অবস্থায় আছি। বাংলাদেশে যখন যে যুদ্ধাপরাধী বিচার শুরু হলো না, তখন জামাত শিবির কি করছিল? বাইরের দেশ থেকে লবিস্ট নিয়োগ করছিল না? এখন এটা হচ্ছে ওইরকম, রবি ভাই হচ্ছে লবিস্ট। আর আপনি হচ্ছেন যে সারা পৃথিবীর 700 কোটি মানুষের কত হয়? 699 কোটি 99,99,999 জন এই 700 কোটির মধ্যে সবাই ভাবুক যে আমি খারাপ। তুমি কি ভাবো আমি খারাপ? এখন আপনি একটু ভেবেই উত্তর দাও। বাচ্চার মতো কথা বললেন যে এই কথা বলার পর আমার এখন আবার বলতে হবে আপনাকে ডিরেক্টলি, তাহলে কিছু হলো না এটা। তারপরও কিছু কথা, যেমন ধরো জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, উদাহরণ হিসেবে। হ্যাঁ ভাইয়া হিসেবে আমি অবশ্যই ডেফিনেটলি। কিন্তু ভাইয়া তুমি আমাকে ভালোবাসো এই কথাটা সবসময় বলার দরকার নাই। কখনো কখনো একটা দুইটা মুহূর্ত আসে বলতেও ভালো লাগে, হয়তো শুনতেও ভালো লাগে। আমি জানি তুমি কি বলতে চাও, তোমার কি বিশ্বাস। তারপর তোমার কি মনে হয় আসলেই আমি বউকে মারি, বউকে পিটাই, এটা মনে হয় তোমার? না, এটা তো হচ্ছে আপনি বউকে পিটান কি পিটান না, সেটা তো আপনার ঘরে গিয়ে আমার একদিন দেখতে হবে। এক্স্যাক্টলি না দেখে আসলে এই ব্যাপার, সেইটাই হচ্ছে বিস্ময়ের ব্যাপার যে আসিফ এন্তাজ রবি মানে একটা মানুষের খুবই প্রাইভেট কিন্তু একটা অংশ, যে বউকে মারা বাস প্রাইভেট অংশ না, প্রাইভেট অংশ অন্য পার্ট। বউকে যখন মারে, ঠিক আছে, বউকে যখন মারে এটা মোটেও প্রাইভেট না। এটা বাংলাদেশে যে এটা মায়ের শিকার হন, ঠিক আছে, অনেকেই তাদের বান্ধবীদের বলে, বান্ধবীরা বলে তাদের স্বামীদেরকে, স্বামীরা বলে তাদের বন্ধুদেরকে, সেই বন্ধুরা আবার বাসায় গিয়ে তার বউকে বলে জানো রাজীব না তার বউকে পিটায়। সেই আমার বউয়ের বান্ধবীর তার বান্ধবী সে আপনাকে বলছে যে আমি মানে কোনো না কোনো ভাবে আর কি আপনার কাছে, আমি আপনাকে নেটওয়ার্কটা বুঝে বিথিভাবি তার বান্ধবীকে বলল জানিস ও কি করে জানিস, ও আমাকে মারে। সে কি, উনি না এত বড় লেখক, কাউকে বলিস না। ওই মেয়ে ইমিডিয়েটলি বাসায় এসে আর তার হাজবেন্ডকে বলে খবরদার কাউকে বলবা না, রাজীব ভাই না তার বউকে মারে। তখন সেই লোক কি বলে জানেন, দেখো আমি কত ভালো। খুবই সিরিয়াস একটা বিষয় আপনি তুলছেন রবি, আমাদের সিরিয়াস মুডে সিরিয়াস এটা শুনতে দেন না। আমি বলি শারীরিক নির্যাতনের চেয়ে মানসিক নির্যাতনটাও কিন্তু কম ইম্পর্টেন্ট না। একই সমান একটা বউয়ের, বললে না যে শনি সোম বুধ আমি আমার স্ত্রীকে হাত তুলি, কিংবা রবি মঙ্গল বৃহস্পতি, বা কি রবি মঙ্গল বৃহস্পতি, বা সপ্তাহে 7 দিনই মারি, না সপ্তাহে 3 দিন নামছে। শারীরিক নির্যাতনের চেয়ে কোনো অংশে মানসিক নির্যাতন কিন্তু কম। একদম। এমন অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীকে প্রচুর মানসিক নির্যাতন, যেমন আমি আপনার কথা বলছি, এটা বলতে হবে না, আমি আমার বউকে খুবই মানসিক নির্যাতন করি। কিরকম মানসিক নির্যাতন করি, আমি একটা বউ কি চায়, একটা সাধারণ বাঙালি গৃহবধূ কি চায়, সে চায় যে তার স্বামী রাত 11টার দিকে তার সাথে ঘুমাতে যাবে। ঘুমাতে খারাপ অর্থে বললে অন্য মেয়ের সঙ্গে চ্যাটিং করবে না, কিন্তু আমি সারা রাত কি করি, সপ্তাহে 2 দিন শো করি, অন্যদিন টিভি শো করি। আমার রাত্রে অফিসের নাইট ডিউটি থাকে, আর হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন বাসায় থাকি। সেই সময়টা যেহেতু আমার ঘুম আসে না, আমি বসে ফেসবুকে বসে চ্যাট করি। এটা কি আমার বউয়ের প্রতি আমি মানসিকভাবে নির্যাতন করছি না? আমি অবশ্যই মানসিকভাবে নির্যাতন করছি। একটা বউ কি চায়, একটা বউ চায় তার স্বামী গাড়ি বাড়ি গয়না গাটি দিয়ে তাকে ভরিয়ে ফেলে। না চায় না, আমি বউরা চায় না, এটা আপনার বউ চায় না, আপনার বউ চায় মুক্তি, নির্যাতন থেকে মুক্তি, ঠিক আছে। ওই রূপকথা রাজকুমার আর রূপকথার এটা মেরা ফ্রক ছাড়ার সঙ্গেই ছেড়ে আসে। মেরা খুব সিম্পল একটা এত গভীর দিকে খবর নেই আপনার এক্সপেরিয়েন্স মোটেও আমার কোনো এক্সপেরিয়েন্স নাই রাজীব। এনিওয়ে আপনি কথা বলেন রুমুর সাথে, রুমু রাজীবের সাথে কথা বলুন। কিন্তু রবি ভাই আপনাকে আপনার বউ এত ফেলা করে কেন জানেন? কেন?
আপনি যখন এতদিন বাইরে থাকেন তখন সে মানসিক শান্তি থাকে, হ্যাঁ। থাকলেই বরং অশান্তি। এই জন্য তো অ্যালাউ করতেছি দিনের পর দিন, মাসের পর মাস। হ্যাঁ, একদম ঠিক কথা আপনি বলেছেন যে আমি নিজেই একটা অত্যাচার, এবং রাজীব যেটা বললো এটা খুবই সত্যি। রাজীব যেমন শারীরিকভাবে অত্যাচার করে, আমার আচার আচরণ, কথাবার্তা কিংবা আমার স্বভাব চরিত্র হচ্ছে এইরকম যে আমার বউ হয়তো মানসিকভাবে আমরা বলতে পারতাম যে রবি ভাই আপনি প্লিজ আর বাসায় যায়েন না, কিন্তু আমরা জানি ভাবিও বলতে চায় যে রবি আর তুমি বাসায় আসো না, কিন্তু তারপরও ভাবি চায় প্রতিদিন আপনি বাসায় যান, কারণ আপনার দুইটা মেয়ে আপনাকে খুব মিস করে। আমি চাই আপনি প্রতিদিন বাসায় ঠিক সময় যান। রুমু বলেন। হ্যাঁ, বলবো আপনাদের পকের বিষয়টা আমি হারিয়ে ফেলছি, কি জানি বলতে হারানোর কিছু না। রুমু, এটা কি সত্যি যে তুমি এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে তোমার স্বামীকে লুকিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলছো? ইজ ইট ট্রু? একদম সত্যি। আরে রুমু, এত কষ্ট কেন করো? আমি কাউকে সুখী করতে পারিনি রুমু, আমি আমার বউকে সুখী করতে পারিনি, রাজীবকে সুখী করতে পারিনি, তোমাকেও আমি রুমু। আমি আজকে 2 লাইনের কবিতা লিখবো। তোমার ওই কবিতাটা রুমু, এই রুমুর কবিতা নিয়ে এই রাজীব কি চিজ, তুমি তো রুমু দেখছো যে তোমার কবিতা সে লাস্ট লাইন আমার পুরা কপি হয় না, কপি হয় না, ঠিক আছে? নয় যে টাচ স্ক্রিনে লাস্ট লাইনটা আসতেছিল না। রুমুর মতো মুখস্থ। রুমু শোনাকে একবার আমাদেরকে। না রুমু, এই কবিতা রুমির কবিতা আমি পড়বো, আমার কবিতা রুমু পড়বে, ঠিক আছে? তার আগে হচ্ছে আই হ্যাভ এ ইস্যু উইথ রাজীব হাসান। হ্যাঁ, বলো বলো বলো। রাজীব হাসান হচ্ছে আমাকে চ্যাটে খুব আনন্দে গদগদ হয়ে বললো। ও রাজীব তোমার সাথে চ্যাট করে? অবশ্যই করি। আচ্ছা, অনেকের সঙ্গে কেন করবো না? সে চ্যাট করার মতোই একটা মেয়ে, তাই না? অবশ্যই না করাটাই বিস্ময়কর। মানে আপনি কি বললেন যে সে চ্যাট করার মতো একটা মেয়ে? মানে তার সঙ্গে কথা বলাটাই স্বাভাবিক, তার সঙ্গে কথা না বলাটাই অস্বাভাবিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ রুমু, হ্যাঁ বলেন, বলো তোমার ইস্যুর কথা বলো। ভাই আমাকে খুব আগ্রহ নিয়ে বললো, রুমু তুমি নিজের মধ্যে একবার আমার জন্য হাসি দিও। আমি একবার না, আমি কয়েকবার হাসি দিলাম। আমি জানি সে কোনো রেসপন্সই করলো না। আমি জানি, আমি তবদা খেয়ে গেছি আসলে, বুঝছো? আচ্ছা তুমি হাসো, আমি আমার প্রাপ্য হাসি বুঝে নিয়েছি। আমি বলি রবি ভাই ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারতেছে না। রুমু যখন রাত 3টায়, আমি তো 11টা থেকে বসে আছি, আমি জানি না ও কখন খবর পড়ে। আমি টেক্সট করলাম যে আপনি খবর কখন পড়েন বলেন তো? আমি অনেকক্ষণ থেকে বসে আছি। সে বলে আমার 3টার সময় খবর। 3টার খবর লাইভ হয়? সে বলে হ্যাঁ 3টার খবর লাইভ হয়। আমার চোখ ঘুমে ঢুলু, সকালে সেদিন অফিস ছিল। তারপর আমি জেগেছিলাম, খবর দেখেছি, শুধু একটা অনুরোধে। রুমু আমাকে কথা দিয়েছিল খুবই সিরিয়াস একটা খবরে, ধরেন বারাক ওবামা বলছে অমুকটা করা উচিত, সেই প্রসঙ্গে একবার সিরিয়াস খবরটা পড়তে গিয়ে রুমু হাসবে, এবং রুমু সত্যি হেসেছিল। এই ঋণ আমি কখনোই, মানে কিছু ঋণ আছে যেটা হচ্ছে শোধের ঊর্ধ্বে। তোমার সেই হাসির কয়েকটা মুহূর্ত আমার যদি সম্ভব হতো, আমি আজীবন ফ্রেমে বাধাই করে রাখতাম, আজীবন ফ্রেমে। শুধু আমি যেটা করতে পেরেছি, আমার বাসায় 1 থেকে 99টা চ্যানেল, এটিএন নিউজ, একটা চ্যানেল আমাকে রাখতে হয়েছে জি বাংলা। বুঝো তো, পরিবারের শান্তিটা তো টিকে রাখতে হবে। রাজীব ভাই আপনার চাপার জোরটা অনেক বেশি। এক্স্যাক্টলি, তুমি যে চাপা, তুমি আমার বাসায় এসে প্লিজ দেখে যেও যে আমার আসলেই 99টা চ্যানেল, বাকি চ্যানেলগুলো অর্থহীন। আর রুমু, তোমাকে আমি একটা ক্লিয়ারলি কথা বলি, আমার জন্য তোমাকে হাসতে হবে না। আমি চাই তোমার যখন ইচ্ছে হয় তুমি হাসবে, যখন ইচ্ছে হয় তুমি কাঁদবে, যখন ইচ্ছে হয় তুমি ঘুমাবে। আমি তোমার ইচ্ছেটাকে স্বাধীনতা দিতে চাই, ইচ্ছের স্বাধীনতাটা আমি তোমাকে দিতে চাই, এতটুকুই আমি তোমাকে দিতে চাই। আচ্ছা বলো। আপনাদের দুজনের এই মানে বিরক্তিকর কণ্ঠ শুনতে আমার ভালো লাগতেছে না। মঞ্জু, আমি মঞ্জু জি শুনতে পাচ্ছি। এখন তো সব তুমি করো, এত বড় কথা আমাকে বললাম ভাবি না। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এটা আমি ভালো আছি। পুরো সাথে আপনার ভয়েসটাই হচ্ছে মানে কানের জন্য প্লিজেন্ট, শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ। বাকিগুলা বলতেছে, শুনতেছি, কিছু করার নাই। অনেক তো কাউকে থামানো যায় না। একই কথা জাহিদ এইমাত্র আমাকে বললো যে পুরো ফেসবুকের মধ্যে তোমার প্রোফাইলটাই প্লেজেন্ট, দেখতে ভালো লাগে। জাহিদ গোগ্রাসে তোমার প্রতিটা ছবি দেখতেছে। জাহিদ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। জাহিদ কিন্তু পাঠাইছে ফ্রেন্ড রিকোয়েস্ট, রুমু তুমি অ্যাকসেপ্ট করে নিও। হ্যাঁ, নিমুকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে এরকম সংকোচ, দ্বিধা এবং ইয়ে ছিল, লজ্জাবোধ করতেছিল। জাহিদ ভাই যখন আমাকে ফোনে কানেক্ট করতেছিল তার আগে জিজ্ঞেস করছিলাম আমি ফেসবুকে আছে কিনা। জাহিদের ব্যবসা গত 22 দিনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকটার নাম হচ্ছে জাহিদ। এই যে আমাদের আউটসোর্সিং বলেন বা অমুক বলেন তমুক বলেন, ফেসবুক বন্ধ থাকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষটা হচ্ছে জাহিদ।
আচ্ছা আচ্ছা। ও মঞ্জু ভাই, আপনাকে একটা কমপ্লিমেন্ট দিই, যেটা আপনি এর আগে বহুবার পাইছেন, আপনার গান ভালো। ধন্যবাদ, ভালো লাগলো। আমার ব্যাপারে কোনো কমপ্লিমেন্ট নাই রুমু। ও লোহন ভাই, মনি ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। আমার সাথে কথা বলতেছ না, আশ্চর্য। রুমু, আমার ব্যাপারে কোনো কমপ্লিমেন্ট নাই? কে কথা বলছে? রবি রবি রবি। ও আচ্ছা, চোখে ডার্ক সার্কেলের জন্য শসা বা আলু ইউজ করেন? আচ্ছা, শশা কিংবা আলু? আলুর দামটা একটু বেশি যাচ্ছে বস, শশাটা আপাতত ট্রাই করেন, আলুর দাম কমলে আলুটা ট্রাই করেন। ওকে, অবশ্যই ট্রাই করবো ইনশাআল্লাহ। আর যদি সম্ভব হয়, ওই যে খাতা সেলাই করে না, যে কি জানি বলে, ভুট না কি জানি বলে, বর্তুল, যাই হোক, যে খাতা বই এগুলো সেলাই করে দেয়, ওগুলা দিয়ে আপনার পেটটা একটু ফুটা করে দেন, পেটে গ্যাস অনেক জমা ফুলে থাকে, ভালো লাগে না দেখতে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। এত এত খুঁটিয়ে খুঁটিয়ে তুমি লক্ষ্য করো। আপনার চিন্তা করে দেখেন, মানে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট। খুঁটিয়ে আগে আমার মুখের দিকে তাকাইছে এবং আমার চোখের নিচের কালো রংগুলো সে আবিষ্কার করছে। তারপরে এখন সে পেটের দিকে, পেটে যে গ্যাস, এটাও সে আবিষ্কার করছে। আর ওইটার খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর্যায়ে নাই, ওটা এমনি দেখা যায়। ঠিক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দূর থেকে প্রথমে আপনার ভরিটা দেখা যায়, তারপর ধীরে ধীরে আপনি মানুষটা দৃশ্যমান হন। ও রাজীব ভাই, আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। এটা আমি কমপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি। জাহিদ ভাইকে দেখি নাই, কিছু বলতে পারতেছি না। জাহিদ হচ্ছে আমাদের এই পুরো টিমের মধ্যে সবচেয়ে সুপুরুষ। হ্যাঁ, তুমি বোঝো না, নিহু তার বাপের জাহাজ বেচতে গেছিল জাহিদকে বিয়ে করার জন্য। মেয়েরা গয়না নিয়ে পালায়, রুমু চেষ্টা করে দিয়ে নিহু চেষ্টা করছিল জাহাজ নিয়ে পালাইতে, পুরা বেজাল লেগে গেছে। মানে এইটা একটা রেকর্ড বাংলাদেশে, যে একটা মেয়ে, সে আমরা বলছিলাম তুমি গয়না কাটি নিয়ে পালাও, কিছুদিন তো তোমাদের সার্ভাইভ করতে হবে। সে জাহাজের সারেঙের সাথে যোগাযোগ করে যে জাহাজ নিয়ে পালানো যায় কিনা। এনিওয়ে, স্যান্ডেল বানায় দেওয়ার মানে কি? জাহিদকে কি বানায় দেওয়ার মানে? জুতা স্যান্ডেল। কেন জুতা স্যান্ডেল কেন বানানো হবে? সুপুরুষ বললেন, তো জুতা। আরে না, সুপুরুষ মানে সুদর্শন, এবং সুদর্শন আরেকটা মানে আছে, সেটা হচ্ছে রাজীব। ঠিক আছে, যাই আর কি, চলো। তুমি কেন বাইরে, মানে তোমার হাজবেন্ড প্রবলেম করে না আমাদের সাথে কথা বলার সময়? না, আমি হাজবেন্ডের চেয়ে বেশি কনসার্ট ঠান্ডা লাগবে, এবং আমি চাই না রুমু কালকে কণ্ঠস্বরে কষ্ট পাক, কারণ তাকে খবর পড়তে হবে। আমি হাজবেন্ডের চেয়ে বেশি। আমি মঞ্জুকে জিজ্ঞেস করি, মঞ্জু আপনার স্টকে কি গান আছে যেটা মানে সবচেয়ে প্রেমের গান, যেটা আমি এই মুহূর্তে রুমুকে দিতে পারি? খুবই অসাধারণ। রুমু, আর কি কিছু বলার আছে? অবশ্যই আমার বলার আছে। হ্যাঁ বলেন। বলতে চাই, আমার সমস্ত কথাই গানের মধ্যে চলে আসে। হ্যাঁ, সব কথাই গানের মধ্যে চলে আসছে, কিন্তু আমার কথাগুলো আবার আসে না। আচ্ছা, ঠিক আছে, বলেন। যেমন আমি দেবদাস রোমিও হতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তা হবে। বা আমি হিমালয় পর্বত এনে দিতে পারবো না, আমি আকাশের লক্ষ্য তারা এনে দিতে পারবো না। আমি যেটা করতে পারি, আমি রুমুর এক চিলতে হাসি হতে পারি, এবং আমি, হ্যাঁ আপনার কাছে এটা খুবই ঠুনকো মনে হবে রবি ভাই, আকাশের লক্ষ্য তারা, হিমালয় পর্বত, কি আর কি জানি আনায় দিতে চাচ্ছে, বাস উড়িয়ে দিয়ে টুড়িয়ে দিয়ে, মানে ভয়ঙ্কর সব প্রতিজ্ঞা। আমি এইসব কল্পিত প্রতিজ্ঞা রুমুর জন্য করতে পারবো না। আমি রুমুর শুধুমাত্র এক চিলতে হাসি হতে পারি, যে হাসিটা সুখের হতে পারে, যে হাসিটা দুঃখেরও হতে পারে। দুঃখের হাসি? হ্যাঁ, দুঃখের হাসিও হয়। সব হাসি যদি আবার গায়ে হাত তুললেন, তো একটা দুঃখের হাসি দেয় না? অ্যাবসলিউটলি। কোন হাসিটা সুখের, কোন হাসিটা দুঃখ, কোন হাসিটা নরম কোমল, কোন হাসিটা রুক্ষ, কে জানে? হাসি অনেক রকমের হয়, কে জানে কোন হাসিটা, কোন হাসির আড়ালে কোন কান্না লুকিয়ে থাকে। আর এই গানে যে কথাগুলো বলা হয়েছে, সব আপনার না, সব আমার না। আমি আপনাকে একটু আপনার নলেজ ডোমেনটা আমি একটু বাড়াই, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই যে আমরা যখন বলি যে তোমাকে আকাশে চাঁদ এনে দেব, আমরা খুব ভালো করে জানি একটা মানুষ, মানে পৃথিবী 4 ভাগের 1 ভাগ হচ্ছে চাঁদ। তো একটা মানুষ যদি চাঁদ পর্যন্ত পৌঁছাতেও পারে, সে কিন্তু চাঁদটাকে ধরে এনে লেভেলের কথা বলছেন, কারণ এটা আপনার জানা দরকার। কারণ আপনি যে হিমালয় নিয়ে ব্যঙ্গ করলেন না, আমাদের আবেগ নিয়ে ব্যঙ্গ করার অধিকার কেউ আপনাকে দেয় না। আমার ভালোবাসা নিয়ে, মঞ্জুর ভালোবাসা নিয়ে, জাহিদের আবার আবেগও এক ধরনের ব্যাপার, একটা হচ্ছে মিথ্যা আশ্বাসও এক ধরনের ব্যাপার। কোনটা মিথ্যা আশ্বাস? আমি তোমাকে চাঁদ এনে দেবো, এটা মিথ্যা আশ্বাস না? মিথ্যা আশ্বাস না। আমি তোমার জন্য হিমালয় ডিঙাবো, এটা মিথ্যা আশ্বাস
মিথ্যা শেষ না, সব সত্য। হ্যাঁ, সব সত্যি কিনা জানি না, আমি আপনাকে জাস্ট বুঝাই। কিন্তু কেউ যখন কাউকে চাঁদ দিতে চায়, এর মানেটা বোঝেন? আমি তো বুঝি চাঁদ দেওয়ার কি দরকার, সে রুমু নিজে একটা চাঁদ, তাকে আবার আরেকটা চাঁদ, দুইটা পাশাপাশি চাঁদ। আপনার ধারণা এই কথাগুলো মানুষ পছন্দ করে? এই কথাগুলো মানুষ পছন্দ করে না, সিরিয়াসলি পছন্দ করে না। কারণ মানুষ পছন্দ করে ভালোবাসা এমন একটা জিনিস যেটা কথার খেলা না। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ভালোবাসা একটা জিনিস, মানে বোঝানোর চেষ্টা করাচ্ছি আপনাকে যে আমি তোমার জন্য দেবদাস রোমিও হব, তোমার জন্য আমি তো অলরেডি দেবদাস হয়ে। এটাই রই ভাই, ভালোবাসা কথা খেলা না। দেবদাস, আপনি জানেন যে কালকে আমি অসচেতন অবস্থায়, কিঞ্চিত বেসামাল অবস্থায় সিএনজিতে আমি গড়াগড়ি খাচ্ছিলাম, এবং আমি কি বলতেছিলাম? রুমু রুমু। এটা নতুন, এটা নতুন কিছু না, রুমু রুমু করতেছিলাম, এটা নতুন কিছু না। দৃশ্যটা একই, শুধুমাত্র আগে আপনি হয়তো আরেকটা নাম বলতেন, কুমু কুমু বলতেন, তারও আগে হয়তো আপনি ঝুমু ঝুমু বলতেন, এখন রুমু রুমু বলতেছেন। ঘটনা জিনিস এক, কিন্তু শুধু নাম বলছি। আচ্ছা আচ্ছা, বলতেছেন, বলছি তো আমি এই অনেস্টির জায়গাটা শেয়ার করতে, এই বলতেছে কালকে আমি বিষ খাইছি, রোমিও খাইছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে সেন্টের বিষ? আরে না, সেন্টের বিষ না, বিষ খাইছি, কিন্তু রোমিও খাইছিল ফলস বিষ, আমিও ফলস বিষ খাইছি, ফলে আমি বেঁচে আছি। আচ্ছা আচ্ছা, খাবেনি যখন উস্তাদ, একটু দেখে শোনা ডাক্তার দিয়ে পরীক্ষা করে খান না কেন? খাবেনি অরিজিনাল খাইছো না জিনিস, সব জায়গায় 2 নম্বর। আপনার ভালোবাসাও 2 নম্বর, বিশ্বকাপও 2 নম্বর, চাইলে অরিজিনাল পাওয়া। ও ভালো কথা, রুমু রবি কিন্তু তোমাকে 2 নম্বর বলছে, এটা নিয়ে আমরা গত সাথে খুব স্ট্রংলি প্রোটেস্ট করছি, আমি জানি না তুমি শুনছো কিনা, বলছে 2 নম্বর। হ্যাঁ আমি জানি। ও আচ্ছা, জানো, আচ্ছা ঠিক আছে। শুধু 2 নম্বর না, যে সাথে 2 নম্বর বলছে সেই সাথে সে আমার নাম 3-4 বার ভুল বলছে। হ্যাঁ, ও মনে রাখতে পারে না, অনেক নাম তো ক্রস কানেকশন হয়ে যায় আসলে, মনে কিছু নিও না। তবে সে তোমাকে ভালোবাসে, এটা আমি জানি, ভালোবাসে, আসলে ভালোবাসে। হ্যাঁ সেটা জানি আমি, যে আমাকে ভালোবাসে। এবং আমি সত্যি ফাজলামো করতেছিলাম, রবিবার সঙ্গে ভালোবাসার কম্পিটিশন আমি একদমই যেতে চাচ্ছি না। রবিবার সত্যি অনেস্টলি তোমাকে ভালোবাসে, রবিবার সঙ্গে টানা, এটা তুমি জানি না, তুমি শুনছো কিনা, যদি রবি একদিকে তোমাকে টানে আর আমি যদি তোমাকে একদিকে টানতে থাকি, আমি জানি এই টানাটানিতে রবি জিতবে, কারণ আমি আগেই ছেড়ে দেব, আমি চাই না তুমি ব্যথা পাও। আমি বুঝি না, মানে আমি খুবই বোকাশোকা মানুষ তো, মানে খুবই ছেলে মানুষের কথা বলি আসলে। হ্যাঁ, খুবই ছেলে মানুষের কথা বলি, যে কথা কেউ হাসে না। হ্যাঁ, আমি নিজের বউকে সপ্তাহে 3 দিন মারেন, সেখানে সে ব্যথা পায় না, রুমুর হাত আপনি ছেড়ে দেবেন কারণ সে ব্যথা পাবে। এই হাত ছুঁয়েছে রুমুর হাত, রুমুর ইনবক্স, সেই হাতে আমি কি কোনো পাপ করতে পারি? মনি ভাই, জি আরেকটা গান প্লিজ, আরেকটা গান। এই গানটা রুমু আমাকে উৎসর্গ করতেছে, একটা গান আপনার স্টকে যেটা আছে। আরে দূর, মঞ্জুরার সাথে আমি কথা বলতে যাচ্ছি। ও আচ্ছা, মঞ্জুরার সাথে কথা বলতে যান? হ্যাঁ মঞ্জু, শুনতে পাচ্ছি, বলেন ভাই। একদিন আপনাকে আমাকে একটু গান শোনাবেন, এই যে এত সব মানুষকে নিয়ে না। ইনশাআল্লাহ। ওকে, এরকম একটা পার্টি অর্গানাইজ করা যেতেই পারে। রুমু শোনো, লেটস ফিক্স এ ডেট, এটা আমার বাসায় হইতে পারে, ঠিক আছে? না সিরিয়াসলি, রাজীব, জাহিদ, সিরিয়াসলি আমার বাসায় একটা চমৎকার গানের আসর হতে পারে। আমার বাসাটা ওকে ফাইন, গানের আসরের জন্য উপযুক্ত। রুমু তুমিও চলে আসো। হ্যাঁ, আপনার বউ কই? ও আমার বউ যে বাসায়, সেই বাসার কথা কি তোমাকে বলবো? গাধা সব বোঝে না, কোথাকার বোঝে না। তোমার জন্য এই কথা, এই গানটা দিয়েই আমরা শেষ করছি আজকের শো। না, আমাদের টাইম নাই, আমাদের অলরেডি আমরা। জাহিদ, আমি আধা ঘন্টা কিনতে চাই এবিসি রেডিওর, আধা ঘন্টা কিনতে চাই। আমি রুমুর সঙ্গে কথা বলবো, রুম কথা বলতে চাই। আধা ঘন্টার দাম কত? আমি কিনতে চাই। রক্ত বেচে কিডনির দাম কিরকম যাচ্ছে এখন বাজারে? রবি ভালো বলতে হবে, কিডনির দাম কিরকম আসতে? এটা বেচে দিয়ে আধা ঘন্টা। আপনার কিডনি, আমার কিডনি, এক কিডনি। আপনার কিডনি তো উল্টা উল্টা, ওটা আচ্ছা আপনার কিডনি এটা লাইবিলিটিস এর পর্যায়ে আছে, অ্যাসেট না। আপনার কি বেচলে বস ঠিকঠাক কি আছে? কিছুই নাই। সরি রুমু, আমি আর রবি 2টা কিডনি বেচে আধা ঘন্টার চাং কিনতে চাইছিলাম এবিসি, শুধু তোমার জন্য। না, লাস্ট কথা, রবিবার বউ বাসা না থাকলে আমি তো সেবাসে যাবো না। কেন? এটা আমি সাথে বলি। আজকে বাই বাই। বাই বাই। কিছু কথা থাক না গোপন। Mentos বাতি জ্বালাও।